হ্যালো, 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 হ্যালো। আসসালামু আলাইকুম সবাইকে। আম আজান দিল মাত্র। আ মানে হচ্ছে আমরা মাত্র ইফতারিটা শেষ করলাম। ইফতারি শেষ বলতে জাস্ট পানি খেলাম আরকি। যতটুক পানি খেয়েছি সেটা খেয়ে আমরা আজকে লাইভ ক্লাসটা শুরু করতেছি। আ আগে থেকেই বলা ছিল যে লাইভ ক্লাসটা একটু আগে হবে, মানে একদম ইফতারির পরপর টাইমে হবে। আ কারণ এটা হচ্ছে আমাদের ঈদের আগে লাস্ট লাইভ ক্লাস। তারপরের লাইভ ক্লাসগুলা কিন্তু ঈদের পরে। ঠিক আছে? তো এই আরকি। আজকে চ্যাপ্টার 5 আমরা শুরু করতেছি। আ যারা ইফতারি করতেছো করো। ইফতারি করতে, করতে দেখো সমস্যা নাই, বা পরে রেকর্ডিং দেখে নিও। এটাও সমস্যা নাই। বাট যেহেতু এটা আমাদের লাস্ট লাইভ ক্লাস, এইটা বেশি দেরি করতে চাচ্ছি না। কারণ মানে হইতে পারে যে কালকেই চাঁদ রাত। ঠিক আছে? তো বুঝতেই পারতেছো, পোলাপান চেষ্টা করতেছে এখন আর লাইভ না করতে। দ্যাটস আমরা লাইভটা শেষ করে দিয়ে দেন হচ্ছে গিয়ে এগুলার তোমরা তো রেকর্ডিং আছে, ফাউন্ডেশন ক্লাস আছে। যারা পড়তে চাও তারা ওগুলো পড়তে থাকবা। ঠিক আছে? বাট আমাদের লাইভের কাজকর্ম শেষ আজকে থেকে। মানে আজকের লাইভ ক্লাসের পরে নেক্সট লাইভ ক্লাস কিন্তু ঈদের পরে রুটিন অনুযায়ী। ঠিক আছে? এন্ড আমাদের ওই যে একটা ক্লাস একটু মানে মিস গেছিল প্রথমটা, ওইটা কিন্তু আমরা রুটিনের মধ্যে আবার মার্জ করে ফেলবো। সো সমস্যা নেই। বাকি সবকিছু ঈদের পরে, আজকের পরে ছুটি আরকি। আর কোনো প্যারা নাই। তো আমরা শুরু করে দেই। তো আজকে আমরা চ্যাপ্টার 5 পড়তেছি। আচ্ছা, আমি আরেকটু পানি খেয়ে নিই। ওয়েট a second. ওকে। আচ্ছা, তো আজকে আমরা চ্যাপ্টার 5 পড়তেছি। অ্যান্ড চ্যাপ্টার 5 এর হচ্ছে গিয়ে তোমার যা যা লাগবে, কোশ্চেন যা আছে সব হয়ে যাবে আজকে। ঠিক আছে? ছোট্ট ক্লাস হবে। ক্লাসটা ছোট, বেশি বড় হবে না। এমনিতেই 1 ঘন্টা হয়। এটা আরো ছোট হবে। ছোট হওয়ার মেইন কারণ হচ্ছে গিয়ে আজকে চ্যাপ্টার যেটা আছে, এটার যে কনটেন্ট গুলা, কনটেন্টের টাইপস খুব কম এবং একই টাইপ থেকে বারবার আসে সবখানে। ইভেন প্রামাণিক ছিল থেকেও আমরা যতটুকু উঠাইতে পারছি সিকিউ গুলাতে এডিট করে, আহ, খুব বেশি আসে নাই। তবে যে কয়টা টাইপ আছে, এই চ্যাপ্টারটা কিন্তু একটা গোল্ড মাইনের মতো। মানে এই কয়টা টাইপ জানলে ভাই এখান থেকে সিকিউ আসবে মাস্ট, এবং এটা পারা খুব সহজ। কথা একদম বাড়াবো না, শুরু করে দিই। তো প্রথম প্রশ্ন যেটা আমাদের আসছে ভাই, সেটা হচ্ছে উদ্দীপকে বর্ণিত স্তম্ভের উপর হতে কোন একটা বস্তুকে ফেলে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। দেখো, এমন একটা কোশ্চেন আমি এখানে পিক করছি যেখানে এই যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে কিনা, এটা একেতে এমসিকিউ তেও আসে, সিকিউ তেও আসে। এন্ড সাথে আবার এখানে কিছু হিসাব আছে উপরে। একটু দেখি, প্রত্যেকটা 0.125 মিটার কিউব আয়তনের এবং 250 কেজি ভরের 4টা ব্লককে পরপর সাজিয়ে স্তম্ভ তৈরি করা হলো। তার মানে 4টা ব্লককে সাজাইছি এবং এদের আয়তন হইতেছে গিয়ে 0.125 মিটার কিউব। যেহেতু খালি আয়তন দেওয়া আছে, অবশ্যই আমাদের উচ্চতা মাপতে এর দৈর্ঘ্য লাগবে। তো আমি এখানে ধরেই নিব যে এই মানে তোমার এই যে যে ব্লকটা, এই ব্লকটা হচ্ছে প্রত্যেকটা বর্গ, মানে প্রত্যেকটা ঘনক ছিল। ঠিক আছে? প্রত্যেকটা ছিল ঘনক। মানে প্রত্যেকটা ধার বা প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য একই হবে। তাহলে আমরা জানি যে ঘনকের হচ্ছে গিয়ে তোমার যেটা আয়তন হয় সেটা হয় হচ্ছে তোমার এ কিউব। তাহলে এই এ কিউব, এ হচ্ছে একটা বাহু আর কি। এ কিউব হচ্ছে গিয়ে তোমার দেওয়া আছে 0.125 মিটার কিউবে দেওয়া আছে। তার মানে আমাদের এর ভ্যালু কিন্তু ভাই তোমার সরাসরি মিটারে আসবে, কারণ এসআই তে দেওয়া। তো এসআই তে হিসাব করতেছো, অবশ্যই এসআই তেই উত্তর আসবে। তো আমাদের উত্তর আসছে 0.5 মিটার। মানে এই ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 0.5 মিটার। খেয়াল করো, পরপর আমরা একটার উপর আর একটা এরকম স্তম্ভগুলো সাজাইছি এবং এখানে 4টা ব্লক আছে। তার মানে আমাদের টোটাল যে সিস্টেমটা ক্রিয়েট হচ্ছে, এখানে 4টা ব্লক। তার মানে প্রত্যেকটা 0.5 করে হইলে এই পুরাটাতে আছে কত, 4 × 0.5, তাই না? তাহলে টোটাল দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের 2 মিটার। এতটুকু আমরা পাইলাম। এখন বলছে এটার উপর থেকে একটা বস্তুকে আমরা ফেলে দিচ্ছি। তাহলে মনে করো এখানে বস্তুটা আছে। ঠিক আছে? ধরো এম ভরের বস্তু। তো আমাদেরকে বলছে ভূমি থেকে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আমরা ধরে নিচ্ছি ভূমি থেকে এক্স উচ্চতায়। খেয়াল করে ভূমি থেকে ধরছি। তাহলে বাকিটুকু দৈর্ঘ্য কত? পুরাটা 2, এইটুকু এক্স, তাহলে এটুকু হচ্ছে 2 - এক্স। একদম নর্মাল হিসাব এগুলা। তাহলে বলছে কি ভাই, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তার মানে আমাদের যে গতিশক্তি আছে ই কে, এটা হবে হচ্ছে তোমার 2 × ইপি, বিভব শক্তির দ্বিগুণ। এখন ই কে মানে কি ভাই? হাফ ইন্টু এম ভি স্কোয়ার। হাফ দিলাম, এম দিলাম, ভর এম, ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ তো জিরো, কারণ বস্তুটা পড়তেছে নিচে মুক্ত ভাবে, তার মানে ইউ তো জিরো হয়, তাই না? তাহলে 0 স্কোয়ার বাদ এটা 2gh, 2
ইন্টু জি ইন্টু এইচ। এইচ কত? এইচ হচ্ছে সে যতটুকু অতিক্রম করতেছে, এখানে সে অতিক্রম করতেছে মূলত এতটুকু, যেহেতু আমরা এই পয়েন্টটা চিন্তা করতেছি, তাহলে সেটা কত হবে? 2 মাইনাস এক্স হবে। তাহলে এখানে বসবে হচ্ছে 2 মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে কি হবে তোমার 2 ইন্টু ইপি। ইপি মানে হচ্ছে এম জি এইচ, এম দিলাম, জি দিলাম, ইন্টু এইচ। এইচ মানে ভূমি থেকে উচ্চতা, সেটা কত? এক্স। তাহলে এক্স দিয়ে দিলাম। খেয়াল করলে দেখবা এই দুই পাশ থেকে তোমার এম এম কাটা যায়, তোমার হচ্ছে গিয়ে এই জি কাটাকাটি যাবে, এই হাফ কাটাকাটি যাবে। দেখো তোমার এম এর কিন্তু কোনো প্যারা হইলো না, জাস্ট এখানে খালি এক্স পড়ে আছে আর বাদ বাকি সব ধ্রুবক। জাস্ট এখান থেকে এক্স এর ভ্যালু বের করে ফেলবা, উত্তর কিন্তু মিটারেই আসবে, লিখে দিবা ভূমি থেকে। ভূমি থেকে কথাটা লেখা ম্যান্ডেটরি, কারণ তুমি ভূমি থেকে ধরছো, এটা অবশ্যই বলতে হবে। শেষ। ঘ নাম্বার একদমই সহজ ছিল, কঠিন কিছু না। কঠিন হচ্ছে ঘ নাম্বারটা। ঘ নাম্বার বলছে স্তম্ভটিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে কাজ এবং উদ্দীপক বর্ণিত স্তম্ভ তৈরিতে কাজের তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ দাও। তো কোশ্চেনটা একটু কঠিন, বাট সেকেন্ড পোর্শন যেটা, মানে আমাদের এখানে দুইটা কাজের মধ্যে তুলনা করতে বলছে। একটা কাজ হচ্ছে আমাদের যে দণ্ডটা আছে, দণ্ডটা তো খারাপ ভাবে চিন্তা করছিলা, এখন আমরা চিন্তা করবো, মনে করো দণ্ডটা শুয়েছিল, এখন এই দণ্ডটাকে তুমি ভূমির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করতে চাচ্ছ, এরকম একটা অ্যাঙ্গেল করতে চাচ্ছ 30 ডিগ্রি। এইভাবে ধরে রাখতে দণ্ডটাকে তুমি ভূমি থেকে 30 ডিগ্রি ধরে রাখতে কিন্তু কাজ কত, এইটা। এবং আরেকটা চাইছে হচ্ছে যদি তুমি স্তম্ভের উপরে স্তম্ভ সাজায় একটা দণ্ড বানাচ্ছ, মানে ব্লকের উপর ব্লক সাজায় একটা স্তম্ভ বানাচ্ছ, এইটাতে কাজ কত। তো ব্লকের উপর এই দুইটা কাজের ভিতরে আমরা তুলনা করবো আর কি, এটা হচ্ছে প্রথম কথা। এখন একটা ব্লকের উপর আরেকটা ব্লক রেখে স্তম্ভ সাজাইতে কাজ কত, এইটা কিন্তু আমরা সরাসরি ফর্মুলা দিয়ে জানি, আমরা ফাউন্ডেশন ক্লাসে ফর্মুলা প্রুফও করছি, এবং এই ক্ষেত্রে তুমি সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। তোমরা দ্বিতীয় ক্ষেত্রে কাজ যেটা, মানে স্তম্ভ তৈরিতে কৃত কাজ, সেটা আমরা এখানেই বের করে ফেলাই। আমি W2 বলতেছি, ঠিক আছে। ফর্মুলা হচ্ছে এম জি এইচ ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2। খেয়াল করতে হবে এই এইচ কিন্তু স্তম্ভের উচ্চতা না, মানে টোটাল উচ্চতা কিন্তু না, মানে এইচ কিন্তু 2 মিটার না। এই এইচ হচ্ছে প্রত্যেকটা ব্লকের উচ্চতা, কারণ সে ব্লকের উচ্চতাকে তুমি এখানে টোটাল ব্লকের সংখ্যা দিয়ে গুণ দিচ্ছ, ঠিক আছে। তো এইচ হচ্ছে গিয়ে তোমার প্রত্যেকটা ব্লকের উচ্চতা, মানে হচ্ছে 0.5 মিটার করে, কারণ দেখো প্রত্যেকটা বাহু এটার 0.5, তার মানে এতটুকু তো 0.5, প্রত্যেকটা ব্লকের উচ্চতাও তাহলে 0.5। তাহলে এম কত? ব্লকের ভর দেওয়া আছে 250 কেজি, 250 কেজি, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে গিয়ে তোমার 0.5 মিটার, ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। এন হচ্ছে ব্লকের সংখ্যা, কয়টা? 4টা। তাহলে 4 ইন্টু 4 মাইনাস 1 মানে 3 ডিভাইডেড বাই 2 আসতেছে 250 ইন্টু 9.8 ইন্টু 0.5 ইন্টু 3 4 12 থেকে 2 চলে গেলে ভাগ দিলে 6, 7350 জুল। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কাজ, বাড়ি করে ফেললাম, ঠিক আছে। এখন হচ্ছে প্রথম ক্ষেত্রে কাজ। এখন প্রথম ক্ষেত্রে কাজটা কি বলছে? আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আমরা আনত রাখতে চাই, মানে ধরে রাখতে চাই। তো ধরে রাখতে আমাদের এখানে কাজ হবে কত? তো অনেকে বলবো ভাই আমরা তো ধরে রাখবো, স্মরণ নাই, কাজ কেমনে হবে? স্মরণ আছে তো, তুমি তো ইনিশিয়ালি স্মরণটা ঘটাই ফেলাইছো, তো কাজ তো আছে, হয়ে গেছে তো, ঠিক আছে। ওইটাই হিসাব করতেছে, তোমাকে বলে নাই যে ধরে রাখতে, বলছে যে আনত রাখতে পারো, তুমি তো তুলতেছো, ওই তুলতে কৃত কাজ, তোলার সময় কিন্তু একটা স্মরণ হচ্ছে, রাইট? স্মরণ হচ্ছে, তাই কৃত কাজ আছে। যদি তোমাকে বলতো ধরে রাখতে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে কিন্তু কাজ জিরো, কজ তুমি যাই করো না কেন স্মরণ হয় নাই। কিন্তু তোমাকে বলছে আনত রাখতে, মানে এটা আনত করতে হবে, মানে তোমার একটা কৃত কাজ আছে, স্মরণ আছে, তাই। তো আমরা এই ডায়াগ্রামটাকে একটু সহজ করে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা যারা ইয়াটা করছো, ওই যে একটা স্তম্ভের উপর, আমি সরি আমার ঠান্ডা লাগছে, একটা স্তম্ভের উপর আরেকটা স্তম্ভ সাজায়, যে সরি একটা ব্লকের উপর একটা ব্লক সাজায় যে স্তম্ভটা তৈরি করে, এখানে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু যে আসলো ফর্মুলার ভিতরে, মানে যে W2 বের করার সময়, এটা আসার মেইন কারণ কি ছিল? আমরা বলছিলাম আমরা এইসব ক্ষেত্রে ভর কেন্দ্রের সরণ চিন্তা করি, কারণ প্রত্যেকটা ব্লকেরই প্রত্যেকটা কণার সরণ সেম হচ্ছে না। দ্যাটস আমরা এই ক্ষেত্রে ভর কেন্দ্রের সরণ নিয়ে চিন্তা করি। এটার ক্ষেত্রেও সেম ঘটনা, তুমি খেয়াল করলে দেখবা এইটাকে যখন তুমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচ্ছ, এতটুকু সরণ যা হবে এতটুকু সরণ কিন্তু তা হবে না। দ্যাটস ওয়াই এটার যে ভর কেন্দ্র থাকে, যেটাকে আমরা একটা আইডিয়াল বা সুষম বস্তুর ক্ষেত্রে মিডল পয়েন্টে চিন্তা করি, ওর সরণটা চিন্তা করতে হবে। তাহলে খেয়াল করো ভর কেন্দ্রটা আছে এইখানে, এই জায়গায় এখানে আছে, এবং মনে করো আঁকা একটু বাঁকাতারা হইতে পারে, প্যারা নেই, মনে করো এটা একদম মিডল পয়েন্টে হবে, বাট আমি জাস্ট এটা এক লাইনে আনতে হবে, দ্যাটস এখানে দিলাম। তোমাকে কিন্তু এরকম চিত্র রাখতে হবে না ভাই, এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য। তো এটা কিন্তু মিডল পয়েন্টে হয়েছে, ঠিক আছে। মানে কথা হচ্ছে ভাই এই জিনিসটা আরো বাড়তি আছে, মনে করো, ঠিক আছে, আরো বাড়তি আছে, মানে একদম টোটাল মিডল পয়েন্টে পড়ছে।
এটা ভরকেন্দ্র, এটা ভরকেন্দ্র, ঠিক আছে? এটা জাস্ট একটু বাড়তি আছে আর কিচ্ছু না, আমি জাস্ট একটু দেখাই দিলাম আর কি। আশা করি এগুলো নিয়ে তোমাদের প্যারা হবে না ভাই, ঠিক আছে? আশা করি এগুলো নিয়ে তোমাদের প্যারা নেই, জাস্ট মনে করো ব্লকটা বাড়তি আছে। বাড়তি কেন করলাম? ওই মিডল পয়েন্টটা বের করার জন্য, মানে আমি তো স্কেল দিয়ে আঁকি নাই, টানটুন দিয়ে আঁকছি, এই। তাহলে আগে ভারকেন্দ্র ছিল এইখানে, তুমি খেয়াল করো, আগে ভারকেন্দ্র ভূমি থেকে ছিল এতটুকু হাইটে, এখন ভারকেন্দ্র আসছে এইখানে, তাহলে এখন আছে এতটুকু হাইটে। তাহলে ভারকেন্দ্রের সরণ হয়েছে কিন্তু মূলত, ভারকেন্দ্রের সরণ কিন্তু মূলত ভাই এতটুকু হয়েছে। তাহলে আমাদের এতটুকু জানতে হবে, এতটুকুকে যদি আমরা এম ইন্টু জি দিয়ে গুণ দিই তাহলে কিন্তু বিভব শক্তির পার্থক্যটা চলে আসতেছে। এটাই হবে আমাদের কৃতকাজ W1। প্রথম ক্ষেত্রে যে কাজটা বের করতেছি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে, তাহলে যেহেতু 30 ডিগ্রি কোণে আনত করছো, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু 30 ডিগ্রি। এই জায়গাটা একটু কেয়ারফুলি দেখবা, এই অ্যাঙ্গেলটা কিন্তু 30 ডিগ্রি। যদি এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি হয় তাহলে খেয়াল করবা, আমরা যদি নর্মাল অনুরূপ কোণের কনসেপ্ট অনুযায়ী এই জায়গাটা একটু বাড়ায় দিই তাহলে এই অ্যাঙ্গেলটাও কিন্তু 30 ডিগ্রি হবে। যদি এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয় তাহলে আবারও অনুরূপ কোণের কনসেপ্ট অনুযায়ী এই যে অ্যাঙ্গেলটা, এই যে ছোট্ট জায়গায় যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এটাও কিন্তু 30 ডিগ্রি হবে। খেয়াল করো, এটা 30 ডিগ্রি হইলে দেখলেই বুঝতে পারছো এইটা 90 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজের ভিতরে এই যে ছোট্ট ত্রিভুজটা তৈরি হয়েছে, মানে এটাকে নাম দাও এ বি সি। এই এবিসি ত্রিভুজের ভিতরে যদি সি এ বি 30 ডিগ্রি হয় তাহলে এ সি বি মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু 60 ডিগ্রি। এটা কিন্তু তোমার 60 ডিগ্রি, ঠিক আছে? গেল। এখন একটু দৈর্ঘ্য নিয়ে আমরা চিন্তা করে ফেলাই। দেখো, 4টা ব্লক একসাথে যোগ করে এই স্তম্ভটা তৈরি হয়েছে, তার মানে এটার ভিতরে একটা ব্লক, দুইটা ব্লক, তিনটা ব্লক, 4টা ব্লক একইভাবে এখানে আছে। প্রত্যেকটা ব্লকের দৈর্ঘ্য কত করে ভাই? 0.5 মিটার, আগেই আমরা দেখছি। তাহলে তুমি খেয়াল করলে দেখবা ব্লকগুলো আছে কিরকম, লাইক এটার ভিতরে এখানে একটা ব্লক আছে, দেন এখানে একটা ব্লক আছে, দেন এখানে একটা ব্লক আছে, দেন বাকিটুকু আছে, 4টা ব্লক, রাইট? তাহলে টোটাল দৈর্ঘ্য কত ভাই? টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। আচ্ছা, তাহলে এতটুকুর দৈর্ঘ্য কত? খেয়াল করো, ব্লকটা কিন্তু একটা ঘনক, তার মানে প্রত্যেকটা ধার সমান। তার মানে দেখো, এতটুকু যদি মানে যদি আকার সমান হয় না, ধরে নাও যদি মনে করো এতটুকু 0.5 মিটার হয়, তাহলে এতটুকুও কিন্তু অবশ্যই 0.5 মিটারই হবে। এবং ভার কেন্দ্র কিন্তু একদম মিডলে থাকে। তার মানে দেখো, এখানেও তো 4টা ব্লক আছে, তার মানে এতটুকু কিন্তু 0.5 মিটার, ঠিক আছে? তার মানে সেটার অর্ধেক কত হবে? এই যে এতটুকু কত হবে? 0.5 এর অর্ধেক হবে, তার মানে সেটা কত হবে? 0.25 মিটার হবে। এতটুকু যদি 0.25 মিটার হয় তাহলে এই যে এতটুকু, এটা তো ভার কেন্দ্র, রাইট? তার মানে এটা অর্ধেক হবে, তাহলে এতটুকু কত হবে? 0.25 মিটার হবে। এগেইন এইটুকু যদি 0.25 মিটার হয় তাহলে তুমি খেয়াল করো বিসিটা, এই যে বিসি, এই বিসি আর তোমার এইটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, একই কথা। তার মানে বিসিটাও কিন্তু 0.5 এর অর্ধেক হবে, কজ এই পুরো জিনিসটা হচ্ছে কি ভাই তোমার 0.5, তাহলে বিসি হবে 0.5 এর অর্ধেক। মানে তোমার বিসি পাইলা 0.25 মিটার, ঠিক আছে? গেল। তুমি বিসি জানছো, আমরা একটু এসি বের করবো। তো কেন করতেছি আমি একটু পরে আসি, কেন এসি বের করছি, কারণ ওইভাবে বললে তুমি একটু প্যারায় খাবা। আমি আগে তো দেখাই নেই, তো বিসি থেকে আমরা এসি বের করতেছি, জাস্ট এতটুকু দেখো, কারণ এটা তোমার বোঝার আছে। এসি বের করবো কেমনে? তুমি খেয়াল করো, অ্যাঙ্গেল যদি আমরা এইটারে নেই, আমরা যদি এই অ্যাঙ্গেলটারে নিয়ে কাজ করি, আবার বলি যে এটা কিন্তু 90 ডিগ্রি ছিল, এটা 30 পাইছি, এই এ সিবি ছিল 90 ডিগ্রি, তার মানে আমাদের সিবিএ আমি জানি না সিবিএ বলছিলাম কিনা, মানে আমাদের সিবিএ কিন্তু ভাই 60 ডিগ্রি। আবারও খেয়াল করো, এই যে ত্রিভুজ এ বি সি, এ বি সি, এর মধ্যে আমরা সি এ বি পাইছি 30 ডিগ্রি, এবং এটা দেখলেই বুঝতেছি এটা 90 ডিগ্রি হবে, তাই না? দণ্ড যাইতো। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? বাকিটুকু 60 ডিগ্রি না? তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটা নিয়ে একটু চিন্তা করি, তাহলে তুমি খেয়াল করো, বিসি জানি, তার মানে কি এটা 90 ডিগ্রি হলে এবি কিন্তু অতিভুজ, তারপরে আমাদের বিসি কিন্তু ভূমি আর এসি কিন্তু লম্ব। তার মানে এখান থেকে চাইলে কিন্তু আমরা tan60 আনতে পারি। আমরা জানি যে tan60, tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। তারপর লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি, বিসি মানে হচ্ছে 0.25। এখান থেকে চাইলে আমরা এসির ভ্যালু বের করতে পারি। এসির ভ্যালু আসবে কত? tan60 মানে হচ্ছে √3 ইনটু হচ্ছে কি তোমার 0.25। এসির ভ্যালু আসছে আমাদের 0.433 মিটার। তো এসিটা ভাই বাইর করছেন কেন? এখন আসি। তো একটু মানে এসিটা তো বাইর করা হয়ে গেছে, আর তো বোঝার কিছু নাই, জাস্ট এতটুকু দেখতে হবে তোমাকে। দেখি, হ্যাঁ, জাস্ট তুমি যদি এসি বের করাটা বোঝা যাও তাহলে আর সমস্যা নাই। এসি বের করে সবাই বুঝছে মোটামুটি। আচ্ছা হ্যাঁ ভাই, এসিটা হইতেছে গিয়ে মূলত ভাই আমরা বাইর করছি কেন সেটা রিজনে পরে আসতেছি। আগে জাস্ট দেখো যে এসিটা বাইর করা বুঝছি কিনা। বাইর করা একদম সহজ ছিল, আমরা জাস্ট এই ত্রিভুজটারে এখানে বড় করে এখানে চিন্তা করছি, আর কিছুই না। তার মানে আমরা এখন এসির দৈর্ঘ্যটা জানি। এসি মানে এই যে এতটুকু, মানে আমি এটা মুছে দিয়ে দেখাই, দাঁড়াও এটাকে মুছে দিয়ে দেখাই, এই যে এতটুকু এসি, এই যে
এই যে এ সি এতটুকু জানি, এই যে এতটুকু জানি, এসি জানি, জানে কি লাভ হইলো। তুমি খেয়াল করো এইখানে আমাদের দৈর্ঘ্যটা জানা দরকার কত, সেই অনুযায়ী আমরা একটা যদি মাই ব্যাড, আমরা যদি সেই অনুযায়ী একটা ছোট্ট ত্রিভুজ চিন্তা করি, ধরো এইটা হইতেছে ডি, এইটা হইতেছে তোমার এই পয়েন্ট হচ্ছে এফ, এই পয়েন্ট ধরো, সরি এই পয়েন্ট না, এই পয়েন্ট ধরো ই। তো মূলত তুমি যে ডেল এইচটা বের করবা সেটা খেয়াল করো ছিল কিন্তু ই পয়েন্ট থেকে এফ পয়েন্ট পর্যন্ত। তার মানে তোমার এই যে ইএফ, এই ইএফটাই কিন্তু তোমার মূলত ডেল এইচ। তো ইএফ মূলত কি ভাই, তোমার এই ইএফটা হইতেছে মূলত তুমি টোটাল যে এফডি আছে এফডি থেকে ইডি বাদ দিবা, এই তো। তাহলে ইএফটা মানে হচ্ছে এফডি থেকে আমরা বাদ দিব হচ্ছে ভাই ইডি, ছোট পোর্শনটা। ইডি তো তুমি জানো 0.25 মিটার, এফডি বের করতে হবে। তাহলে এফডি বের করতে হইলে আমরা যদি মানে ইএফ তো বের করবো আগে, ইএফ হচ্ছে এফডি থেকে হচ্ছে আমরা ইডি বাদ দিব। তো ইডি জানি অলরেডি, ইডি আমরা অলরেডি জানি 0.25, ইডি আমরা অলরেডি জানি 0.25 নাকি, হ্যাঁ 0.25 বের করে রাখছি আমরা ইডি এখানে, এটা হচ্ছে ইডি। তো আমরা কিন্তু এফডি জানলে ইএফ বের করতে পারি, তাহলে আমাদের এফডি জানতে হবে। খেয়াল করো এফডি হচ্ছে এতটুকু। তুমি যদি এখন এই অনুযায়ী একটা ত্রিভুজ চিন্তা করে ফেলাইতে পারো যেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে, তাহলে এবার খেয়াল করে যে এটা আমরা এইটা কথা বলতেছি, এই যে দেখো এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ ফর্ম হয়ে গেছে, যেটার দরকার হচ্ছে আমাদের এফডি এর ভ্যালুটা, রাইট? তাহলে এখন খেয়াল করো এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা একটু আগেই বের করলাম 30 ডিগ্রি, তাই না? এটা বের করলাম। তাহলে এই এফডি বের করতে হইলে একটা জিনিস খেয়াল করলে তুমি দেখবা এখানে তুমি জানো কি, তুমি চাইলে কিন্তু এখান থেকে এখন এএফ টা বের করতে পারো। ভাই এএফ বের করার ফর্মুলা কি, এএফ বের করার ফর্মুলা কি? আচ্ছা আমি কমেন্ট সেকশন পড়ি, দাঁড়াও। ইফতারের পরপর ভাই আজকে লাইভ নেওয়ার রিজন কি? ইফতারের পরপর আজকে লাইভ নেওয়ার রিজন হচ্ছে ভাই আমরা আসলে চেষ্টা করতেছি জিনিসটাকে ক্লোজ করতে আর কি, বুঝতে পারছো? এই কারণে আর কিছুই না, ক্লোজ করতে চাচ্ছি আর কিছুই না। ক্লোজ করতে চাচ্ছি বলতে আমি চাচ্ছি যে তোমাদেরকে ঈদের আগে একটা বন্ধ দিয়ে দেই, আর কিছুই না। এই কারণেই এই জিনিসটা করা। ওকে, আচ্ছা। তো আমি চাচ্ছি যে একটু আগে শেষ করে দিতে, কারণ পোলাপানের বন্ধ থাকে তো, ঈদের কেনাকাটা থাকে না, এই একটা প্যারা থাকে। তো দেখো এসি যায় না আমাদের লাভ হয়েছেটা কি? এসি জেনে যে মূলত লাভটা হয়েছে সেটা হচ্ছে তুমি দেখো এই যে সি থেকে একদম এই পর্যন্ত হচ্ছে 2 মিটার। তাহলে ভর কেন্দ্র তো একদম মিডল পয়েন্টে, এই বড় বড় মিডল পয়েন্টে হবে, এবং এই যে প্রস্থটা এই বড় বড় মিডল পয়েন্টে হবে, এটা মিডল পয়েন্ট। তো তুমি বুঝতেই পারতেছো এই সিএফ এর যে দৈর্ঘ্যটা, সিএফ এর দৈর্ঘ্যটা কিন্তু 2 মিটারের অর্ধেক হবে, তার মানে সিএফ কিন্তু 1 মিটার। তুমি খেয়াল করলে দেখবা এই এএফ, আমাদের যে এএফ আছে এই এএফ টা কিন্তু মূলত এসি এবং সিএফ। তাহলে দেখো এসি তুমি অলরেডি জানো 0.433, আর সিএফ কত? অবশ্যই 1 মিটার, ইজি কনসেপ্ট। তাহলে এখানে এক যোগ করে দিলে হয়ে গেল 1.433 মিটার। তাহলে এবার খেয়াল করো, তুমি এখন এএফ জানো, এই যে নীল কালারের ত্রিভুজটা আমরা আঁকলাম এই ত্রিভুজটার ভিতরে আমরা এএফ অলরেডি জানি, এফডি বের করতে হবে। নর্মাল চিন্তা আমরা অ্যাঙ্গেল একটা জানি, তাহলে খেয়াল করো এএফ টা কিন্তু মূলত ভাই তোমার অতিভুজ, আর এফডি টা কিন্তু এই অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব। তার মানে লম্ব বাই অতিভুজে কি ফর্মুলা আসে? সাইনের ফর্মুলা আসে। তাহলে আমরা চাইলেই এখানে সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, sin30 ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে তোমার এফডি, এফডি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে গিয়ে ভাই তোমার এএফ, এএফ। তাহলে এফ এর ভ্যালু তুমি জানো, এখান থেকে চাইলেই তোমার কিন্তু এফডি এর ভ্যালু চলে আসবে। এফডি এর ভ্যালু কত আসছে আমরা একটু বের করি ক্যালকুলেটর। sin30 ইনটু হচ্ছে গিয়ে তোমার এএফ, এএফ হচ্ছে গিয়ে 1.433, 0.7165, 0.7165 মিটার, এটা হচ্ছে আসছে আমার এফডি। তো এফডি তুমি জানো, এফডি থেকে তুমি যখন এই যে এফডি থেকে তুমি এখন ইডি বাদ দিচ্ছ, তাহলে কত হবে? 0.7165 থেকে বাদ যাচ্ছে 0.25, আমাদের আসতেছে হচ্ছে 0.4665। এই 0.4665টাই কিন্তু আমাদের ইএফ, যেটা হচ্ছে আমাদের ডেল এইচ। ক্লিয়ার? এখন জাস্ট সরাসরি আমরা কাজ বের করে ফেলাবো। তো কাজ বের করতে তো ভাই এখন আর কারো কোনো প্যারা হওয়ার কথা না, তাই না? আচ্ছা আমরা এটা বেশি উঠাবো না, এইটুকু। তো এখন কাজ হচ্ছে এটাকে আমরা W1 বলতেছি, W1 মানে এমজি, এম ইন্টু জি ইন্টু ডেল এইচ। ডেল এইচ মানে কত ভাই? মানে ভরকেন্দ্রের সরণ, ভরকেন্দ্র ছিল এখানে, গেছে এখানে, মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে ইএফ, ইএফ। তাহলে এখন এটা আমরা এম নিয়ে চিন্তা করি। এম কি মূলত ভাই? 4টা ব্লক কিন্তু মিলাইছে একসাথে, তাহলে টোটাল এম কত হবে? একটা ব্লক হচ্ছে 250 কেজি করে বলা ছিল, একটা ব্লক 250 কেজি করে বলা ছিল, তাহলে 4টা ব্লক যোগ করলে 250 ইন্টু 4 হবে, তারপরে 4 250 কত? 1000। তাহলে এম হচ্ছে 1000 কেজি, জি হচ্ছে 9.8, আর আমরা ইএফ এর ভ্যালু পাইলাম হচ্ছে 0.4665। শেষ, চলে আসলো উত্তর, অবশ্যই জুলে হবে।
ইন্টু 9.8 ইন্টু 1000, উত্তর আসছে 4571 জুল। এই হচ্ছে তোমার উত্তর। তাহলে এই যে চলে আসলো তোমার W1, আর এর আগের স্লাইডে আমরা বের করছিলাম W2। এই দুটার মধ্যে পার্থক্য দেখাই দেবো, শেষ। ইজি ম্যাথ, ঠিক আছে? তো ইজি ম্যাথ, তবে জিনিসটা জাস্ট তোমাকে বুঝাইতে কঠিন। এখন তুমি যখন বুঝা গেছো, তোমার কিন্তু এইভাবে ডায়াগ্রাম আঁকতে হবে না। আবারও বলতেছি, এটা তুমি বায়োলজি পরীক্ষা দিচ্ছ না, এইচএসসি হোক আর যাই হোক না কেন, তোমাকে কোনোদিনও এইভাবে ডায়াগ্রাম আঁকতে হবে না। তুমি তোমার হাত দিয়ে রাফ করে চিন্তা করতে পারো, বাট এইভাবে আঁকা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইভাবে না আঁকলে তোমাকে আমি এটা বিলিভ করাইতে পারতাম না যে এইটা 30 হইলে এইটা 30, এটা 30 হইলে এটা 30, বুঝাতে পারতাম না। বাট তুমি যখন এই ম্যাথটা মোটামুটি 4 থেকে 5 বার প্র্যাকটিস করতেছো এই ক্লাসটা দেখার পরে, তখন তুমি দেখবা এই অ্যাঙ্গেলটা তুমি দেখলেই বুঝবা। কারণ আমি যখন দেখছি আমি ইজি বুঝছি, এটা 30 হলে এটা 30, এটা 30, ইজি। জাস্ট ইটস অল অ্যাবাউট ইওর প্র্যাকটিস, ঠিক আছে? তো মোদ্দা কথা, এখন যদি একটু সামারাইজ করি, আমার দরকার হচ্ছে ভর কেন্দ্রের সরণ বাড়ি করা। এখান থেকে আমরা খাড়া করছি ভর কেন্দ্রের, খাড়া বলতে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছি, আমরা ভর কেন্দ্রের সরণ জানতে চাই। এইটা হচ্ছে একটা ভর কেন্দ্র আগের, এখন হচ্ছে আছে এখানে। তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলতেছি ইএফ। তো ইএফ বাইর করতে হইলে আমরা এখানে একটা তখন সমকোণী ত্রিভুজ চিন্তা করছি। এই সমকোণী ত্রিভুজের ভিতরে আমরা অলরেডি এই ইডিটা আমরা জানি। তাহলে এই ইডিটা যদি আমরা জানি, তাহলে টোটাল যে এফডি আছে, নিচ থেকে চিন্তা করলে এফডি থেকে ইডি বাদ দিলেই হয়ে যায়। তাহলে এখন ওই এফডি বাইর করতে হইলে আমাদেরকে অবশ্যই এই এ থেকে এফ পর্যন্ত জানা দরকার। এখন এ থেকে এফ এর মধ্যে সিএফ অলরেডি আমরা জানি 2 মিটারের অর্ধেক 1 মিটার। তো ওই এসিটা বাইর করতে হবে, যে এসিটা আমরা আলাদা করে ত্রিভুজ চিন্তা করে বাইর করছিলাম। এসি জানছিলাম, এসির সাথে সিএফ যোগ করলে আমরা এফ পেয়ে গেছিলাম। ওই এফ আর আমাদের এফডি, এই দুটার মধ্যে সাইনের অনুপাত, তাই না? আমরা এফডি এর ভ্যালু আনছিলাম, ইডি আগে থেকে জানতাম, ওই এফডি থেকে ইডি বাদ দিলে আমরা আমাদের ইএফ পাচ্ছিলাম, যে ইএফটাই হচ্ছে আমাদের ভাই ডেল এইচ। ওই ডেল এইচ রে জাস্ট এম ইনটু জি দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাচ্ছি কৃতকাজ। কৃতকাজ মানেই হচ্ছে শক্তির পরিবর্তন। যেখানে গতিশক্তি নাই সেখানে শুধুমাত্র বিভব শক্তির পরিবর্তন। মূলত কৃতকাজ হচ্ছে যান্ত্রিক শক্তির পরিবর্তন। যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। তো এখানে যেহেতু গতিশক্তির কোনো কনসেপ্ট নাই, দ্যাটস ওয়াই কৃতকাজ মানে বিভব শক্তির পরিবর্তন, ঠিক আছে? আবার অনেকখানে দেখবো বিভব শক্তির কনসেপ্ট থাকে না, যেমন বন্দুকের গুলিতে, ওইখানে আমরা চিন্তা করি গতিশক্তির পরিবর্তন কৃতকাজ। আর দুইটারই যদি পরিবর্তন হয় তখন দুইটাই যোগ করতে হবে পরিবর্তন গুলা কৃতকাজে, ঠিক আছে? এই আর কি। গাড়িটার ইঞ্জিনের অশ্ব ক্ষমতা কত? দেখো, 1800 কেজি ভরের একটা গাড়ি, 60 কেজি ভরের একজন ড্রাইভার, তাহলে টোটাল ভর হচ্ছে 1860। আচ্ছা, তো ইঞ্জিনের সর্বোচ্চ বিন্দু থেকে ক্ষমতা ব্যবহার করে আসতেছে, গাড়িতে পৌঁছাইতে হচ্ছে 30 সেকেন্ড টাইম লাগে, তাহলে তার ইঞ্জিনের অশ্ব ক্ষমতা কত? তো মূলত গাড়িটা ছিল এইখানে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে না, গাড়ি ছিল নিচে, এ থেকে বি তে সে ট্রাভেল করতেছে। এ থেকে বি তে পৌঁছাতে তার 30 সেকেন্ড টাইম লাগছে। টি এর ভ্যালু দাও, টি জানি, এম জানি। তো আমাদের অশ্ব ক্ষমতা মানে হচ্ছে পুরো তাকে ক্ষমতা চিন্তা করতে হবে, এম জি এইচ বাই টি। এম কত? এম হচ্ছে 1860 ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু এইচ কত? এইচ মানে হচ্ছে তার এই যে ট্রাভেলটা করছে সে এতটুকু, বিসি। এইচ বের করে কিন্তু খুব সহজ। তুমি দেখো এবি এর ভ্যালু জানো 100 মিটার, এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তাহলে বিসি মানে সাইন 30 যদি তুমি চিন্তা করো, তুমি পাবা বিসি বাই এবি। মানে বিসি মানে পাইলা সাইন 30, বিসি মানে পাইলা সাইন 30, এই যে এটা 30 ডিগ্রি, তাই সাইন 30 ইন্টু এবি। তাহলে বিসি, এইচ মানে হচ্ছে বিসি, বিসি মানে হচ্ছে সাইন 30 ইন্টু এবি। এবি মানে হচ্ছে ভাই তোমার 100 মিটার। 100 মিটার ডিভাইডেড বাই টি, টি কত? 30 সেকেন্ড। এখন এই জিনিসটারে যখন আমরা 746 দ্বারা ভাগ দিব, মানে নিচে গুণ দেওয়া মানে তো ভাগ দেওয়া, তখনই কিন্তু আমার উত্তর আসবে হর্স পাওয়ারে। তো সরাসরি কিন্তু তোমার এখানে হর্স পাওয়ারে উত্তর আসতেছে 1860 ইন্টু 9.8, যখন আমি 746 নিচে রাখতেছি আর কি, তখন সাইন 30 ইন্টু 100 ডিভাইডেড বাই 746 ইন্টু 30, আমাদের উত্তর আসতেছে 40.72 হর্স পাওয়ার অশ্ব ক্ষমতা, ঠিক আছে? উদ্দীপকের গাড়িটি আনুভূমিক রাস্তায় 10 সেকেন্ডের মধ্যে স্থির অবস্থা থেকে এত কেপিএইচ বেগ অর্জন করতে পারবে কিনা তার গাণিতিক ব্যাখ্যা দাও। আচ্ছা, উদ্দীপকের গাড়িটাকে বলছে আনুভূমিক রাস্তা, মানে রাস্তাটাকে এখন আমরা আনুভূমিক করে ফেলাইছি, এবং সে 10 সেকেন্ড, মানে আমাদের এখন টি দেওয়া আছে, টি প্রাইম 10 সেকেন্ড। 10 সেকেন্ডের ভিতরে তার বেগ 0 থেকে 60 কেপিএইচ এ যাইতে হবে। তার মানে তার ভি নট হচ্ছে 0 এবং তার ভি হচ্ছে 60 কেপিএইচ, মানে হচ্ছে 60 ইন্টু 1000 মিটারে চলে গেল, নিচে আছে 3600। কত আসে এটা করে ফেলেই, তাহলে একটু লেখাটা শর্ট হবে আর কি। আসলে হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে স্মল ভি পেয়ে গেছি। তো
আমাদেরকে বলছে বেগ অর্জন করতে পারবে কিনা। তো একটু খেয়াল করলে বুঝবা, আমরা তো বেগ পাইছি, তো বেগ অর্জন করবে সে কিসের থ্রুতে? তার নিজের ইঞ্জিনের ক্ষমতার থ্রুতে, তাই না? সে বেগটা অর্জন করবে কেমনে? তার ক্ষমতার থ্রুতে। তো ক্ষমতা আর ভাই বেগ তো মিলতেছে না, কেমনে কি পি ইকুয়ালস টু এফ বি তো এখানে আনা যাচ্ছে না, কারণ আমাদেরকে তো সময়ের একটা হিসাব আনছে। তুমি পি ইকুয়ালস টু এফ বি আনতে পারবা, বাট ওই ক্ষেত্রে তোমাকে আবার এখানে এফ চিন্তা করতে হবে, এফ বাড়ি করে একটু পেঁচাল এখানে, ঠিক আছে? এই জন্য তোমাকে আমি রিকমেন্ড করবো সহজ বুদ্ধি, সেটা হচ্ছে তুমি জানো পি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ভাই তোমার ডাব্লিউ ইন্টু টি, ঠিক আছে? এবার দেখো কি করি। পি মানে কি? পি মানে হচ্ছে যে এত হর্স পাওয়ার, এটারে তুমি যদি এখন 40.72 রে 746 দিয়ে গুণ দাও, ওয়াটে চলে যাবে। সেটা আছে হচ্ছে 30,377, 30,377 ইন্টু 1 2, এটা হচ্ছে আমরা ক্ষমতা এসআই তে বসাইলাম, মানে ওয়াটে বসাইলাম, ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু টি। তুমি খেয়াল করে দেখো, বস্তুটা মানে গাড়িটা যখন আনুভূমিক রাস্তায় চলে, মানে এই প্ল্যানার আর নাই, সে যখন আনুভূমিক রাস্তায় চলে তখন কিন্তু তার ভিতরে বিভব শক্তির কোনো পরিবর্তন ঘটে না, কারণ তার সব জায়গায় ভূমি থেকে উচ্চতা সেম, আনুভূমিক সেম রাস্তায় চলতেছে, আনুভূমিক রাস্তায়। খেয়াল করতে হবে, যদি এই বরাবর চলতো তাহলে কিন্তু তার ভিতরে বিভব শক্তির পরিবর্তন হচ্ছে, এবং এখানে যেহেতু বেগ বলে দিছে তখন কিন্তু তার বেগেরও পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তখন কিন্তু দুইটা ক্যালকুলেট করতে হবে। বাট যেহেতু তোমাকে আনুভূমিক রাস্তা বলে দিছে, এখন কিন্তু তার বিভব শক্তির মধ্যে কোনো পরিবর্তন হবে না। তার মানে পুরাকৃত কাজ, তার মানে পুরাকৃত কাজ মানেই কিন্তু গতিশক্তির পরিবর্তন। পুরাকৃত কাজটা মানে কিন্তু গতিশক্তির পরিবর্তন, মানে ডাব্লিউ মানে গতিশক্তির পরিবর্তন। এখন খেয়াল করো, তার যেহেতু গতিশক্তি শুরুতে ভি নট, মানে বেগ ছিল ভি নট জিরো, তার মানে তখন কিন্তু তার গতিশক্তি জিরো ছিল। তার মানে এখানে আমরা শুধুমাত্র এইটার গতিশক্তি বের করে দিলেই হবে পরিবর্তন মানে, ঠিক আছে? জিরো তার বিয়োগ করা লাগে না। আমরা এখানে চাইলে ইকে লিখতে পারি, ইকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডাব্লিউ এর বদলে আমরা লিখবো ইকে। ইকে মানে হচ্ছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার। এম কত দেওয়া আছে? এই যে 1860, 1860 টোটাল ভরে নিতে হবে, 1860 মানে ড্রাইভারের ভর হচ্ছে 60 কেজি, যোগ করতে হবে আর কি, ইন্টু ভি স্কোয়ার। ভি কত? ভি হচ্ছে 16.67, ভি হচ্ছে 16.67 হোল স্কোয়ার, ইন্টু হচ্ছে ভাই তোমার টি। টি কত বলছে? টি বলছে হচ্ছে 10 সেকেন্ড। আচ্ছা, আমরা টি বের করবো না, আমরা দেখবো টি 10 সেকেন্ড হয় কিনা, ঠিক আছে? তাহলে তো হয়ে গেল। তাহলে আমরা এখানে টি লিখে দিলাম, ধরো টি প্রাইম, ঠিক আছে? বা টি বলো, আচ্ছা যাই হোক টি প্রাইম বলো, এখানে ধরো এটা দেওয়া নেই, ঠিক আছে? আমরা টি প্রাইমে বের করে দেখি 10 সেকেন্ড হয় কিনা। ওকে, তাহলে আমরা এখানে পাইতেছি হচ্ছে ইন্টু টু 1860 ইন্টু 16.67 হোল স্কোয়ার, 0. আচ্ছা, কোনো ভুল করছে নাকি? তারা একটা সেকেন্ড, এরকম আসে কেন? 30,377.12 ইন্টু টু ডিভাইডেড বাই 1860 ইন্টু 16.67 হোল স্কোয়ার, 0.0.1175 সেকেন্ড। তার মানে তার এই বেগটা, এই 60 kph বেগ রিচ করতে তার সময় লাগবে মাত্র 0.1175 সেকেন্ড। আমাদেরকে বলছে 10 সেকেন্ড। তো যদি 0.1175 সেকেন্ডে সে এই 60 kph, যেটাকে মিটার পার সেকেন্ডে নিলে এটা হয়, এটা সে রিচ করতে পারে, তার মানে অবশ্যই তাকে 10 সেকেন্ড দিলেও সে রিচ করতে পারবে, ঠিক আছে? এত কম সময় পারলে 10 সেকেন্ডে কেন পারবে না? তার উত্তর হচ্ছে পারবে, কারণ সে 0.1175 সেকেন্ডেই পারতেছে। তাহলে 10 সেকেন্ড আরো টাইম বাড়াই দিলা, সে তো এমনি পারবে, পেরে আরো বসে থাকবে, ঠিক আছে? এই আর কি। আনত স্লিপারের দৈর্ঘ্য হচ্ছে কি আছে? শিশু পার্কে স্থাপিত একটা স্লিপারের উচ্চতা বিসি ইকুয়ালস টু 2 মিটার। এটা ছোট লাগে নাকি ভাই? ঠিক আছে, এবার ঠিক আছে আশা করি। শিশু পার্কে স্থাপিত একটা স্লিপারের উচ্চতা বিসি ইকুয়ালস টু 2 মিটার, মানে এতটুকু দেওয়া আছে 2 মিটার, এবং হেলানো তলটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে 30 ডিগ্রি। আচ্ছা, স্লিপারের দৈর্ঘ্য বলছে, আল্লাহ ভাই, এই যে এ, এই যে হচ্ছে বি, এ বি বের করতে বলছে। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তার মানে এ বি মানে আসবে হচ্ছে গিয়ে ভাই তোমার sin 30 ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। চাইছে অতিভুজ, তাহলে অতিভুজ মানে লম্ব বাই sin 30। লম্ব কত? লম্ব হচ্ছে 2 মিটার, sin 30 নিচে চলে আসলো তোমার স্লিপারের দৈর্ঘ্য, ঠিক আছে? 2 ডিভাইডেড বাই sin 30 আসছে আমাদের 4। এটাই তোমার স্লিপারের দৈর্ঘ্য, মানে এটাই তো স্লিপার। ওই যে ছোটবেলায় স্লিপারে চড়ছো না, যে এখান থেকে উঠবা নিচে নামবা, ওইটাই আর কি। স্লিপারের দৈর্ঘ্য এসে পড়ছে আমাদের ভাই টোটালি 4 মিটার, ঠিক আছে? আচ্ছা, উদ্দীপক অনুসারে স্লিপারের দৈর্ঘ্যের 1/4 দূরত্ব এবং অর্ধেক দূরত্ব অতিক্রমকালে যান্ত্রিক শক্তির পরিবর্তন সমান হবে কিনা। যান্ত্রিক শক্তির নিত্যতা নিয়ে যত প্রকারের ম্যাথ আসে, এই একটা সলভ করলে তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? খেয়াল করি আমরা,
স্লিপারের দৈর্ঘ্যের 1/4, তার মানে মনে করো 1/4 যখন তুমি চিন্তা করতেছো দৈর্ঘ্যের এতটুকু 1/4 মানে কত হবে, মানে 1/4 অংশ, টোটাল দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, 4-এর 1/4 করতে হবে, তাহলে কত পাবা, 1 পাবা। তার মানে এতটুকু যখন 1 মিটার, তখন ঘটনা কি ঘটে, তাহলে আমি যদি এই বরাবর ছোট্ট একটা ত্রিভুজ চিন্তা করতে পারি, তুমি বুঝবা এই ত্রিভুজের এতটুকু অ্যাঙ্গেল কিন্তু এই 30 ডিগ্রি হবে অনুরূপ কোণ অনুযায়ী। তাহলে আমরা একটু এখানে চিন্তা করি 1/4 লিখলাম আর কি, তুমি লিখে নিবা আর কি যে 1/4 অংশ দূরত্বের ক্ষেত্রে হিসাব আর কি। তো ছোট যে ত্রিভুজটা তৈরি হচ্ছে সেই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এতটুকু হচ্ছে 1 মিটার, তাই না, মানে 4-এর 1/4, 1 মিটার। এতটুকু কত এটা আমাদের একটু জানা দরকার, আমাদেরকে বলছে যান্ত্রিক শক্তির পরিবর্তন সমান হবে কিনা, ঠিক আছে। এতটুকু কত আমরা একটু চিন্তা করি। তো খুব সহজ হিসাব, sin30 দিয়ে আমরা এই লম্ব বের করতে পারি। তাহলে 1 মিটারে sin30 দিয়ে গুণ দিব, তার মানে sin30 আসবে আর কি, কত আসবে, হাফ মিটার। তাহলে নিচে আছে আরো কত, এটা যদি বাড়ায় চিন্তা করতাম, নিচে আছে আরো কত, 2 থেকে হাফ চলে গেছে, তাহলে কত আছে, 1.5 মিটার আছে, 1.5 মিটার আছে আরো, রাইট, পুরোটা তো 2 মিটার। তো আমরা এখন যেটা করব ভাই সেটা হচ্ছে আমরা এই এক্সাক্ট পয়েন্টটাতে গতিশক্তি কত, বিভব শক্তি কত একটু চিন্তা করে দেখবো, ঠিক আছে, ইজি হিসাব। তো তুমি যখন এই পয়েন্টের বিভব শক্তি চিন্তা করতেছো খুবই সহজ, আমরা যখন ইপি বের করতেছি, mgh, এম কত, শিশুর কি ভর দেওয়া আছে, যে 25 কেজি ভর, 25 কেজি ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু এইচ কত, এইচ হচ্ছে যে 1.5 মিটার, ভূমি থেকে সরাসরি উচ্চতা 1.5 মিটার। তাহলে বসাই দেই, 25 ইন্টু 9.8 ইন্টু 1.5 আসছে আমাদের 367.5 জুল, ঠিক আছে, এই সাইডে করছো। গতিশক্তি কেমনে বের করবো, খেয়াল করতে হবে আগে, গতিশক্তি বের করার আগে একটা ছোট্ট ব্যাপার আছে, সেটা একটু খেয়াল করো। শিশুটা তোমার এখানে ছিল, আমি দেখাচ্ছি এখানে, ওখানে একটু হিবিজিবি হবে, বাট এখানে দেখাইতে পারে, সমস্যা নাই। শিশু ছিল এখানে এম ভরের, তার নিচের দিকে একটা ওজন কাজ করতেছে, তাই না, mg, ওজনটা নিচের দিকে কাজ করতেছে। কিংবা তুমি ত্বরণও চিন্তা করতে পারো যে জি ত্বরণ কাজ করতেছে। তাহলে একটু খেয়াল করো, এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি হইলে এই অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি। এখন শিশুটা তো পড়তেছেই বরাবর, স্লিপার তো এইদিকে দেওয়া, গতিশক্তি যখন আমি চিন্তা করতেছি আর কি, শিশুটা পড়তেছেই বরাবর, তার মানে অবশ্যই আমাকে এই বরাবরই ত্বরণ চিন্তা করতে হবে, যে বরাবর পড়তেছে সেই বরাবর ত্বরণ চিন্তা করতে হবে। তার মানে এইটুকু যদি জি হয়, এই বরাবর জি এর উপাংশ কাজ করে কত, এটা 60 ডিগ্রি হলে জি cos 60। অনেকে লেখে জি sin 30, ইচ্ছা তোমার, কস দিয়ে লেখো সাইন দিয়ে লেখো, আমি জি কস দিয়ে লিখি সবসময়, আমি সবসময় কস উপাংশটা নিয়ে কাজ করি আর কি, তাহলে ভুল কম হয়, কস কস মাইনাস অ্যাবজর্ব করতে পারে, এই আর কি। কি ইকুয়ালস টু হাফ ইনটু এম ভি স্কয়ার, হাফ দিলাম, এম কত, এম হচ্ছে 25 কেজি ইনটু ভি স্কয়ার, ভি স্কয়ার মানে ইউ স্কয়ার প্লাস 2gh। তো যখন স্লিপারের শুরুতে ছিল অবশ্যই তার কোনো বেগ থাকে না, শূন্য বেগ থেকে শুরু করে স্থির অবস্থা থেকে, তাহলে ইউ স্কয়ার মানে 0 স্কয়ার প্লাস 2 ইনটু জি ইনটু এইচ কত, জি কি ঠিক লিখছি, দেখো ইউ স্কয়ার প্লাস 2gh, এই জিটা কখন, যখন সে উপর থেকে নিচে পড়ে, কিন্তু সে তো পড়তেছে একটা অ্যাঙ্গেল করে, এবং তার উপরে যে জি কাজ করে সেটা হচ্ছে জি cos 60, মাত্র বের করলাম। তাহলে এখানে কিন্তু শুধু জি দেওয়া যাবে না, 2gh এর মধ্যে জি cos 60 আনতে হবে। এইটা হচ্ছে গিয়ে ভাই তোমার আসল জি, এখনকার জি আর কি, সে যেভাবে পড়তেছে ওই হিসাবে চিন্তা করবে, ইনটু এইচ, এইচ হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। সে দেখো গতিশক্তি যখন ক্যালকুলেট করো তখন তো সেইভাবে আসছে, তার মানে তার অতিক্রান্ত দূরত্ব কত, এই 1 মিটার, 1/4 বলছে না, 4 মিটারের 1/4, সেটা 1 মিটার আসে, তাহলে এখানে আসবে 1 মিটার, শেষ। তোমার কিন্তু গতিশক্তি চলে আসছে, ঠিক আছে, এই জিরো তো নাই, তাহলে এই হাফ আর টু কাটাকাটি করে দেওয়া যায়, 25 ইন্টু 9.8 ইন্টু cos 60, ওকে, তাহলে পাচ্ছি 122.5 জুল। তাহলে তার টোটাল 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 1/4, মানে 1/4 হচ্ছে গিয়ে তোমার 1/4 দৈর্ঘ্য অতিক্রমের সময়, মানে ডি দূরত্ব, এই যে ডি পয়েন্ট আমি এটাকে ডি পয়েন্ট বলি, ঠিক আছে, ইডি, ইডি কত আসছে, টোটালটা যোগ করতে হবে, ইপি 367.5 আর ইকে হচ্ছে 122.5, যোগ করলে আমরা পাই 490 জুল। এইটা হচ্ছে আমাদের টোটাল এনার্জি। যান্ত্রিক শক্তির নিত্যতা বলে যে কোনো পয়েন্টে টোটাল এনার্জি সমান হবে, 910 এর কনসেপ্ট। তার মানে অবশ্যই আমাদেরকে এই ই পয়েন্টেও ঠিক একই ভ্যালু পাইতে হবে। এখন এই পয়েন্টটা তো তুমি বের করতে এমনিই পারবা, এই পয়েন্টে তুমি যখন এই পয়েন্টে বের করতেছ আর কি, ঠিক আছে, মানে হাফ দূরত্ব যখন, তাহলে এই পয়েন্টে তুমি যখন বিভব শক্তি বের করতেছ, mgh, এম হচ্ছে 25 কেজি, জি হচ্ছে 9.8, এইচ কত, মানে তার ভূমি থেকে উচ্চতা কত, একটু খেয়াল করে দেখো। এই পয়েন্টটা হচ্ছে কি বলছে ভাই, অর্ধেক দূরত্ব, তার মানে এতটুকু কি ভাই, পুরাটার অর্ধেক, তার মানে 4-এর অর্ধেক কত, 2 মিটার না, এতটুকু 2 মিটার। তাহলে এবার একটু এখানে খেয়াল করো, এই জায়গাটা যখন তোমার 2 হয়ে যাবে তাহলে এটার ভ্যালু কত পাবা, এটার ভ্যালু কত পাবা, খুব বেসিক হিসাব, অতিভুজ জানো তুমি,
লম্ব বাই করতে চাও, ধরো সাইন অ্যাঙ্গেল নিয়ে কাজ করবো, তাহলে সাইন 30 ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব ইকুয়ালস টু সাইন 30 ইনটু অতিভুজ। তো মানে সাইন 30 এর ভ্যালু আসবে হাফ, হাফ রে গুণ দিব আমরা 2 দিয়ে, তাহলে কত আসবে? 1 আসবে। এই জায়গাটা চলে আসবে 1 মিটার। খেয়াল করো, এটা যদি 1 হয়, পুরাটা 2 ছিল, তাহলে এতটুকু কিন্তু একই হবে 2 থেকে 1 বাদ দিলে। তার মানে তার ভূমি থেকে হাইট, এটা যদি এখন ই পয়েন্ট হয়, এটা যদি এখন ই পয়েন্ট হয়, ভূমি থেকে তার হাইট কত? 1 মিটার। তাহলে আমাদের এমজিএইচ এর মধ্যে এখানে বলবে 1 মিটার, তাহলে 25 দিয়ে 9.8 এর গুণ দিলেই হয়ে যাচ্ছে আমাদের, রাইট? 245 জুল। ইকে বাই করতে হবে। ইকে মানে হচ্ছে হাফ ইনটু এম ইনটু ভি স্কয়ার। ভি স্কয়ার মানে ইউ স্কয়ার প্লাস 2gh, রাইট? ইউ স্কয়ার প্লাস 2gh, যাই হোক সূত্র লিখলাম আর কি। তো হাফ দিলাম, এম হচ্ছে 25 কেজি, ইনটু ইউ তো জিরোই হবে, প্লাস 2 দিলাম। জি কত মনে আছে? এই ক্ষেত্রেও কিন্তু জি একই হবে, কারণ সেটা একই প্ল্যানারে আছে, জি তো একই দিকে কাজ করে। জি কিন্তু জি cos 60, তাহলে 2g cos 60 ইনটু হচ্ছে গিয়ে ভাই তোমার এইচ। এইচ কত হবে? স্বাভাবিক হিসাব, এইচ হচ্ছে গিয়ে কি, সে যতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে, তার মানে দেখো ই পয়েন্ট তো পুরো দৈর্ঘ্যের অর্ধেক, তার মানে এতটুকু কত? 4 এর অর্ধেক হবে, তার মানে 2 মিটার হবে। তার মানে তার অতিক্রান্ত দূরত্ব কত? 2 মিটার। শেষ। দেখো এই দুই কাটাকাটি চলে যায়। 25 ইন্টু 9.8 ইন্টু cos 60 ইন্টু 2 আসছে 245। খেয়াল করো, 245 যেটা যোগ করলে কত হয়? টোটাল শক্তি কত? 490 জুল। তার মানে ই পয়েন্টে টোটাল শক্তি আসছে আমাদের 490 জুল। দেখো আমাদের ডি পয়েন্টেও আসলো 490 জুল, ই পয়েন্টেও আসলো 490 জুল। তার মানে অবশ্যই যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে, যান্ত্রিক শক্তির পরিমাণ এক্ষেত্রে সমান। একদম ইজি কনসেপ্ট, ঠিক আছে? তো আমরা এখন নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার আগে কিছু কমেন্ট দেখি আর কি। এখন আসছে হচ্ছে গিয়ে আমাদের পাম্পের ক্ষমতা আছে আমাদের শুনতে। ওকে, পাম্পের ক্ষমতার ম্যাথ আর কি। নাইস, আমি জানতাম ইফতারের পরে পোলাপান থাকবে না, বাট তারপরে তোমরা রেকর্ডিং দেখবা এটা আমি জানি, জাস্ট করে ফেলতেছি। পাম্পের ক্ষমতা বের করতে বলছে ভাই প্রথমেই। পাম্পের ক্ষমতা, তো পানিপূর্ণ কূপের গভীরতা দেওয়া, এইচ দেওয়া, ব্যাস দেওয়া। তার মানে আমাদের এইচ দেওয়া হচ্ছে ভাই তোমার 20 মিটার পুরাটা, ব্যাস 2 মিটার, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। এবং একটা পাম্প 30 মিনিটে কূপটাকে পানি শূন্য করতে পারে, জি এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, এনিওয়েজ ক্ষমতা বের করতে হবে। ক্ষমতা ইকুয়ালস টু কাজ ইনটু সময়। এই কাজ ইনটু সময় আমরা যেটা ভুল করে আসছিলাম, এই ক্ষমতা ইকুয়ালস টু কাজ ইনটু সময়, ভাই একটা মানুষও বলে নাই কাজ ইকুয়ালস টু ক্ষমতা ইনটু সময়। এখানে তো কাজ বাই সময় হবে, দ্যাটস ওয়াই তো মিলতেছিল না আর কি। তার মানে এই টি প্রাইমটা হচ্ছে গিয়ে নিচে ছিল, এটা নিচে ছিল, দেন এখান থেকে টি প্রাইম বাই করো। ভাই একটা মানুষও বললো না। হাফ, আচ্ছা সমস্যা নাই, সামান্য একটু ফর্মুলায় ভুল। 16.67 হোল স্কয়ার, আর নিচে চলে যাবে হচ্ছে গিয়ে 30,377.12, 8.50 সেকেন্ড আসতেছে। টি প্রাইম আসবে তোমার 8.50 সেকেন্ড, ঠিক আছে? তো বলছে 10 সেকেন্ডে পারবে কিনা, 8.50 সেকেন্ডে পারতেছে, তার মানে সে অবশ্যই পারবে। উত্তর একই থাকতেছে, কিন্তু এখানে মেজর একটা ভুল ছিল, জিরো পাইতা কিন্তু আমার মতে ভুল করলে। মানে জাস্ট পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, আমি লিখছিলাম ডাব্লিউ ইনটু টি, আর কিছুই না। ঠিক আছে, এটা করতে যাই হুট করে মাথায় এসে বলবো। আচ্ছা, তো পি ইকুয়ালস টু ভাই তোমার ডাব্লিউ বাই টি, তাই না? তো ক্ষমতা বের করতে হবে, তাহলে ডাব্লিউ কত? ডাব্লিউ মানে হচ্ছে এমজিএইচ বাই টি। এখন খেয়াল করো ভর কেমনে বের করি। এই যে কূপটাকে আমরা কি চিন্তা করি? কূপটাকে আমরা চিন্তা করি একটা সিলিন্ডারের মতো, যে সিলিন্ডারের হাইট দেওয়া এইচ, ব্যাসার্ধ দেওয়া আর, তাহলে এটার আয়তন কত? আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তুমি জানো ভর ইকুয়ালস হচ্ছে ঘনত্ব ইনটু আয়তন, তাহলে আমরা লিখতেছি এমজিএইচ বাই টি। ভর ইকুয়ালস টু ঘনত্ব ইনটু আয়তন। ঘনত্ব কত? পানির ঘনত্ব সবসময় আমরা কত ধরি? 1000 কেজি পার মিটার কিউব ধরি, পানি বলা আছে, রাইট? এই সাইডে ঘনত্ব হচ্ছে 1000, 1000 দিলাম। ঘনত্ব, ভর মানে লিখতেছি আর কি, ভর মানে হচ্ছে ঘনত্ব ইনটু আয়তন, ঘনত্ব দিলাম ইনটু আয়তন, আয়তন মানে হচ্ছে পাই আর স্কয়ার এইচ, আর হচ্ছে 1 মিটার, 1 স্কয়ার ইনটু এইচ হচ্ছে তোমার 20 মিটার গেল। জি হচ্ছে 9.8 ইনটু এইচ হচ্ছে কত? আমরা এইচ এখনো জানি না, এইচ বাইর করব। ডিভাইডেড বাই হচ্ছে কি তোমার টি, টি কত? টি হচ্ছে কি দেওয়া আছে 30 মিনিট, তার মানে 30 ইনটু 60 সেকেন্ডে চলে গেল। তো খেয়াল করো, পানি যখন শূন্য করতে হয়, এটা নিয়ে আমরা ভর কেন্দ্রের সরণ নিয়ে কাজ করি, বিস্তর থিওরি আলোচনা আছে। আমি করছি, খুব বেশি না, 5-7-10 মিনিট হবে, 10 বা 15 মিনিট হবে, ঠিক আছে? ছোট জিনিস। তারপর একটা সূত্রে আসছিলাম, সেই সূত্রটা একটু বলে রাখি। সূত্রটা হচ্ছে এটা, যে তুমি যতটুকু খালি করতে চাও, মনে করো এইচ প্রাইম, মানে আমরা এখানে যে এইচটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে এইচ প্রাইম আর কি, পানি শূন্য করার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে যতটুকু খালি আছে, যতটুকু খালি আছে, খালি আছে
প্লাস হাফ ইন্টু যতটুকু খালি করবে, খালি করতে হবে আর কি। তাহলে খেয়াল করো খালি ছিল কত, এটা কিন্তু পানি পূর্ণ ছিল, তার মানে খালি ছিল কত, শূন্য। শূন্য প্লাস হাফ ইন্টু খালি করতে হবে কত, পুরোটাই খালি করবা। তাহলে খালি করতে হবে পুরোটাই মানে কি, এইচ কত 20 মিটার, তাহলে হাফ ইন্টু 20 মানে 10 মিটার আসবে। তার মানে এইচ প্রাইম আসবে তোমার 10 মিটার। ইজিলি এখান থেকে ক্ষমতা চলে আসবে, উত্তরের একক হবে কিন্তু ওয়াট। এই সাইডে করছো সবটাই দেখাইলাম না, ঠিক আছে। এবার আসো নেক্সট পোর্শন, সব থেকে ভাইটাল এন্ড সব থেকে ইম্পর্টেন্ট পোর্শন। আমরা কি করব, আচ্ছা এটা মুছে দিতে হবে আর কি। আচ্ছা, তো বলছে কূপটার প্রথম চতুর্ভাগ, মানে এইটা যারা পারবা পানির কূপের কোনো ম্যাথ ইনশাআল্লাহ তুমি আটকাবা না, ঠিক আছে। ক্ষমতা রিলেটেড যাই আসুক না কেন ইনশাআল্লাহ পারবা, ঠিক আছে। আচ্ছা, কূপটার প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ পানি শূন্য করতে প্রয়োজনীয় সময়ের তারতম্য হবে কিনা, হইলে কেমন হবে। আচ্ছা খেয়াল করো, কূপটারে সে 4টা ভাগ চিন্তা করছে, 1 2 3 4। তো সে বলছে প্রথম চতুর্ভাগ এবং হচ্ছে গিয়ে চতুর্থ চতুর্ভাগ মানে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট খালি করতে গিয়ে একই সময় লাগবে কিনা। তাহলে এখন একটু আগে চিন্তা করতে হবে, তুমি যখন প্রথম চতুর্ভাগ শেষ করতেছো তখন ঘটনা কি, তখন খালি আছে কতটুকু, এই ফর্মুলাই তো বসবে, রাইট। তুমি খেয়াল করো প্রতিবারই আমরা একটা চতুর্ভাগ নিয়ে চিন্তা করতেছি, তার মানে আমাদের এম এর ভ্যালু কিন্তু প্রতিবারই 1/4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা একটু প্রথমে চিন্তা করতেছি ফার্স্ট চতুর্ভাগ করতে কি সময় লাগবে, মানে কতটুকু হচ্ছে গিয়ে তোমার কি সময়ের তারতম্য। তা তুমি এখান থেকে পি জানো তাই না, তাহলে তুমি চাইলে এখান থেকে টি বের করতে পারবা। টি মানে কিরকম আসবে, টি পাশে চলে গেলে ডাব্লিউ নিচে পি চলে আসবে, ডাব্লিউ বাই পি হবে, রাইট। তো প্রথমবার আমরা টি বের করতেছি, এটাকে তুমি টি ওয়ান বলতে পারো। তো পি তুমি জানো, এটা নিয়ে আমরা বদার না, ডাব্লিউ টা কেমনে বের করবো সেটা নিয়ে আমরা বদার। তাহলে ডাব্লিউ হচ্ছে এম জি এইচ প্রাইম, তাই না। তাহলে এম কত, এম হচ্ছে এই যে এতটুকু এখানে এম ছিল না, এই যে ঘনত্ব ইনটু পাই আর স্কয়ার এইচ, তাই না। আচ্ছা এই যে এই 20 সহ ছিল, এই যে ঘনত্ব পাই আর স্কয়ার এইচ হচ্ছে 20 মিটার, এটা জানতো তুমি তাই না। এটা একটু বসাই দেই, 1000 ইনটু পাই এক্স স্কয়ার মানে 1 লিখলাম না, আর এইচ। এখন এইটার কতটুকু নিচ্ছি আমরা ভাই, প্রত্যেকবারই কিন্তু চতুর্ভাগ করতেছে, তার মানে ভর তো 1/4 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা গুণ দিব 1/4 দিয়ে, ইনটু জি দিলাম। এবার হচ্ছে এইচ প্রাইমের পালা, এইচ প্রাইম কত হবে সেটা আমরা দেখতে চাই। তুমি যখন প্রথম চতুর্ভাগ খালি করতেছো তখন ফর্মুলা অনুযায়ী তোমার খালি আছে কতটুকু, খেয়াল করো। প্রথম চতুর্ভাগ খালি করতে চাচ্ছ, প্রথম চতুর্ভাগ খালি করতে চাচ্ছ, তার মানে তোমার খালি আছে কিন্তু পুরোপুরি 3/4 খালি আছে, বুঝতেছো। খালি কিন্তু 3/4 নাই। আবার চিন্তা করো, তুমি খালি করতেছো প্রথম চতুর্ভাগ, ধরো এতটুকু খালি করতেছো, এতটুকু খালি করতেছো, তো তোমার খালি আছে কত, খালি কিন্তু নাই। আবার চিন্তা করো, খালি কিন্তু নাই। তুমি যখন এই পানি কিন্তু পুরোটা ভরা, তো তুমি প্রথম চতুর্ভাগটা সরাচ্ছ, নিচের পানিও কিন্তু পুরোটা, মানে পানি কিন্তু মোটামুটি পুরোটাই আছে, এখান থেকে তুমি এটা সরাইতে চাও, তাহলে খালি আছে কতটুকু, জিরো। তাহলে খালি আছে হচ্ছে কি, আমরা যদি এখন এইচ প্রাইম বের করি এটার ক্ষেত্রে খালি আছে হচ্ছে কি জিরো প্লাস হাফ ইন্টু খালি করতে হবে কত, খালি করতে হবে হচ্ছে 1/4। তার মানে 1/4 মানে কত, এইচ হচ্ছে 20 মিটার তাই না, তাহলে 20 এর 1/4, হাফ হচ্ছে সূত্রের। আবার চিন্তা করে, এটা প্রচুর প্যাচের জায়গা, ঠিক আছে। আচ্ছা একজন কোশ্চেন করছে কি ভাই ম্যাথ ক্লাস কি আমি নিব কিনা। ভাই ম্যাথ ক্লাস নিয়ে আমরা ইনশাল্লাহ আমিই নিব, যদি সব ঠিকঠাক থাকে। তবে যদি মানে এমন হয় যে ম্যাথের ক্ষেত্রে আমরা যেহেতু আমি ফিজিক্স পড়াইতে অভ্যস্ত আর কি, তো যদি এমন হয় যে আমরা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে একটু বেটার টিচার পাইতেছি বা এরকম কিছু, তখন অবশ্যই আমরা ভাই তাকে নেওয়ার চেষ্টা করব। তো আমাদের কন্টেন্ট সব রেডি, ঠিক আছে। জাস্ট আমরা খেয়াল করব যে বেটার ডেলিভারি কে দিতে পারতেছে, ঠিক আছে, আর কিছুই না, এই আর কি। ওকে, আচ্ছা তো আমরা চলে যাই। তো দেখো খালি আছে কত, আবারও বলতেছে, যখন আমরা প্রথম চতুর্ভাগ নিয়ে কাজ করতেছি, প্রথম চতুর্ভাগ খালি করার ক্ষেত্রে, তাহলে দেখো পুরাটাই কিন্তু তোমার এখন ভরা, ফার্স্ট কোয়ার্টার। মানে যখন তুমি প্রথমে পানি ভরতে আসছো, মানে আবার চিন্তা করো, এইভাবে চিন্তা করো, ধরো এই যে তোমার কূপ, ঠিক আছে। তো তোমাকে বলছে এটা 4 ভাগ আছে, ঠিক আছে। তো ফার্স্ট কোয়াড্রেন্টটা তুমি খালি করবা। তুমি যখন খালি করতে আসো তখন কিন্তু পুরাটাতেই পানি আছে, তার মানে তোমার এইচ প্রাইম মানে হচ্ছে যতটুকু খালি আছে প্লাস হাফ ইন্টু যতটুকু খালি করতে হবে। তো খালি আছে কিন্তু জিরো, কিছুই খালি নেই, তাহলে জিরো প্লাস হাফ ইন্টু খালি করতে হবে কতটুকু, খালি করতে হবে একটা কোয়াড্রেন্ট, তার মানে এইচ এর 1/4 অংশ। এইচ এর হাফ তো দিলাম সূত্রের, ইন্টু এইচ এর 1/4 অংশ। খেয়াল করো এইচ হচ্ছে 20 মিটার, তাহলে 20 এর 4 কত, 5।
হাফ ইন্টু 5, এইচ প্রাইম মানে কত? তাহলে এইচ প্রাইম মানে আসছে হচ্ছে গিয়ে 4 দিয়ে 20 কাটলে আসবে হচ্ছে 5, 5/2। তাহলে এইচ প্রাইম আসছে হচ্ছে কি আমাদের 5/2, 5/2 কাটাকাটি করলে 5/2 আসছে আর কি এখানে 5/2। আর ক্ষমতা তো তুমি এখানে বাইর করছো গতে, এটা বসাই দিবা, সরাসরি তোমার T1 এর ভ্যালু চলে আসলো। গেল। এবার হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, সরি সেকেন্ড পোর্শন আর কি। সেকেন্ড পোর্শনে আমরা হচ্ছে গিয়ে চতুর্থ চতুর্ভাগ খালি করছি, চতুর্থ চতুর্ভাগ খালি করেছি। তাহলে এবার খেয়াল করো, তুমি যখন এইখানে চতুর্থ চতুর্ভাগ খালি করতে আসছো, তার মানে কি উপরের তিনটা কিন্তু ফাঁকা, বুঝো? আবার চিন্তা করো, এই মনে করো আবারও সে কূপ তোমার, ঠিক আছে? এই কূপের এখন তুমি চতুর্থ চতুর্ভাগ খালি করতেছো, মানে একদম শেষ অংশটা খালি করতেছো। তুমি যখন শেষ অংশটা খালি করতেছো তখন কিন্তু আর পানি নাই, দ্যাটস ওয়াই কিন্তু পানিটা শেষে চলে গেছে। তুমি তো উপর থেকে পানি খালি করবে, তুমি চাইলেও তো নিচে হাত ঢুকাইতে পারতেছো না, তোমাকে তো এইটা ভেদ করে আসতে হচ্ছে, তাই না? তোমার এটা কখন এই পানিটা খালি করতে পারবে? যখন অলরেডি এই জায়গাটা ফাঁকা। তার মানে এই জায়গাটা কিন্তু ভাই কোনো পানি নাই, পানি শূন্য, ফাঁকা, বাইরেকে বলতে পারো খালি। খালি তার মানে আমরা যখন এখন এইচ প্রাইম বের করবো, এইচ প্রাইম মানে হচ্ছে যতটুকু খালি আছে প্লাস হাফ ইন্টু যতটুকু খালি করতে হবে। খালি আছে কত দেখো, এতটুকু যদি h/4 হয় তাহলে এতটুকু কিন্তু 3/4 ইন্টু এইচ, কারণ এই পুরাটা হচ্ছে গিয়ে তোমার এইচ। এটা 1/4 অংশ হইলে এটা 3/4 অংশ, নর্মাল কনসেপ্ট। তাহলে খালি আছে কিন্তু পুরা তোমার 3/4 ইন্টু এইচ, 3/4 ইন্টু এইচ পুরাটাই কিন্তু খালি, প্লাস হাফ দিলাম সূত্রের ইন্টু যতটুকু খালি করতে হবে, খালি করবো কত? সেই 1/4 অংশই, তাহলে h/4। এই জায়গাটাতেই পোলাপান গোলমালটা লাগায়, যে যতটুকু খালি আছে প্লাস হাফ ইন্টু যতটুকু খালি করতে হবে, ঠিক আছে? তো আচ্ছা, যতটুকু খালি আছে প্লাস হাফ ইন্টু যতটুকু খালি করতে হবে। তো খালি আছে কত ভাই? পুরো এতটুকুই খালি আছে, 3/4 খালি আছে, খালি করবো হচ্ছে 1/4। এই আছে 3/4, খালি করতে হবে 1/4, সাথে হাফ হচ্ছে সূত্রের গুণ, ঠিক আছে? তাহলে দেখো এইচ কত? এইচ হচ্ছে 20 মিটার, 20 2 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 10, 3 × 30/4 প্লাস এখানে আছে 20, 5, 5/2। তাহলে এই ক্ষেত্রে আমাদের সময়, যেটাকে আমরা টি ধরো 4 বলতেছি, ফোর্থ কোয়াড্রেন্ট, সেটা কি আসবে ভাই? W/P, তাই না? W কি? mgh। m হচ্ছে ভাই আগে 1/4 দিয়ে গুণ দিব, কারণ 1/4 নিয়ে কাজ করতেছি আমরা আবারও। দেন হচ্ছে m মানে হচ্ছে ঘনত্ব, ঘনত্ব ইনটু আয়তন, আয়তন মানে হচ্ছে পাই ইনটু r স্কয়ার, আর হচ্ছে 1 মিটার স্কয়ার ইনটু h দিলাম, ঠিক আছে? চলে আসলো কিন্তু। এখন এম লিখলাম, এতটুকু লিখছে হচ্ছে তোমার ভাই এম, এই পুরোটা কিন্তু তুমি এম লিখছো, এম ইনটু জি হচ্ছে তোমার 9.8, জি হচ্ছে তোমার 9.8 ইনটু, আরে লেখাটা আর একটু সরাই নেওয়া উচিত ছিল, ঠিক আছে? এই তো জি হচ্ছে তোমার 9.8 ইনটু হচ্ছে তোমার এইচ প্রাইম, এইচ প্রাইম কোথায় যে এটা? 30/4 প্লাস ভাই তোমার 5/2 শেষ, ঠিক আছে? ডিভাইডেড বাই হচ্ছে পি, পি তো আমরা আগে থেকেই জানি, গতে বাই করছি, বসাই দিলে টি প্রাইম T4 এর ভ্যালু চলে আসবে, উত্তর আসবে সেকেন্ডে। ইজি হিসাব। একটু বলে দেখি কি, এই পুরাটা হচ্ছে এম, মানে 1/4 অংশের ভর, এটা হচ্ছে এম, এটা হচ্ছে জি, এতটুকু হচ্ছে এইচ প্রাইম, এম জি এইচ প্রাইম ডিভাইডেড বাই পি, যেটা হচ্ছে আমাদের টি এর সমান, ঠিক আছে? ইজি হিসাব। তারপরে দেন জাস্ট আমাদেরকে দুইটা সময়ের মধ্যে পার্থক্য দেখা দিতে হবে, সহজ একটা ম্যাথ। কিন্তু এই যে কনসেপ্টটা যদি তুমি না বুঝো, মানে ফর্মুলাটা যদি তুমি না বুঝো, তাহলে পারতা না। দ্যাটস ফর্মুলাটা একটু ক্লোজলি ভালো মতো স্লোলি দেখাইছি আমি আর কি। আচ্ছা, পি কিউ সরণের জন্য কৃত কাজ। আচ্ছা ভালো কথা, একটা ফোর্সের ভেক্টর দেওয়া আছে, পি থেকে কিউ তে গেছে। আচ্ছা, পি পয়েন্ট হচ্ছে 2 1 -3, কিউ পয়েন্ট হচ্ছে 3 - 2 1। তারপর আমরা যদি পি কিউ ভেক্টর বের করতে চাই, আমরা জানি যে ফাইনাল থেকে ইনিশিয়াল বের করতে চাই, মানে পি থেকে কিউ তে গেছে, পি থেকে কিউ তে গেছে, তার মানে ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ যাবে, তাহলে 3 থেকে বাদ যাবে 2, 3 - 2 আই ক্যাপ, প্লাস -2 থেকে বাদ যাবে 1, -2 - 1 জে ক্যাপ, প্লাস 1 থেকে বাদ যাবে -3, 1 -3 তে আবার প্লাস হয়ে যাবে কে ক্যাপ। পি কিউ ভেক্টর চলে আসছে আই ক্যাপ -3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, এবং আমাদের ফোর্স ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে কি কত? 2i প্লাস 3 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। তা আমাদেরকে বলছে কাজ কত, কত কাজ পি কিউর ক্ষেত্রে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কত? এফ ডট এস, বলের ভেক্টর আর সরণের ভেক্টরের ডট প্রোডাক্ট করবা, ডট প্রোডাক্ট করো, 2 আর 1 গুণ হলে থাকবে 2, 3 তিরিকে -9 আর -8, 8 আর 9 হবে 17, 2 থেকে 17 চলে গেলে থাকবে হচ্ছে -15, ঠিক আছে? এই আর কি, ডাব্লিউ ইকুয়ালস টু -15 জুল। তো মাইনাস আসছে, আমরা প্লাস দিব আর কি, মানে এখানে ঋণাত্মক কাজ হয়েছে আর কি। পি কিউ এবং পি আর সরণের উভয় ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন কত, সমান হবে কিনা? আচ্ছা খেয়াল করো, এইখানে কিন্তু
খালি সরণই ঘটাইছে। তার মানে এখানে বিভব শক্তি নিয়ে কোনো কথা হয় নাই, এটা কিন্তু অনুভূমিক তলে সরণ হচ্ছে, বোঝা যাচ্ছে। তার মানে এখানে যাহাই কৃতকাজ তাহাই কিন্তু গতিশক্তি। তার মানে এই যে পিকিউর ক্ষেত্রে তুমি যে কৃতকাজ পাইলা, এইটাই কিন্তু ওর গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, 15 জুল। ঠিক আছে, পিকিউর ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন কিন্তু অলরেডি আমরা বাইর করে ফেলাইছি। বাইর করতে হবে পি আর সরণের ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন কত হবে। পি আর সরণ বাইর করবো কেমনে, এই যে পি পয়েন্ট দেওয়া আছে, আর পয়েন্ট একটা দেওয়া আছে, পার্থক্য করলে তোমার পি আর ভেক্টরটা চলে আসে। পি আর ভেক্টরটা কি হবে, -2 থেকে বাদ যাবে 2। কেন ভাই, কারণ শেষ থেকে আদিটা বাদ হয়, তাহলে -2 থেকে 2 চলে গেলে থাকবে হচ্ছে -4 আই ক্যাপ, যে ক্ষেত্রে 1, এখানে আছে 1, যে ক্যান্সেল হয়ে যায়, 3 মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর 3 6, 6 কে ক্যাপ। এটা হচ্ছে পি আর ভেক্টর। এবং আমাদের এফ ভেক্টর যেটা আসবে সেটা কি হবে, এটা খেয়াল করতে হবে, পড়তে হবে আগে। যেমন অপর একটা বল এফ প্রাইম এফ এর সাথে প্রযুক্ত হয়, তার মানে আর পি থেকে আর এর যে সরণটা হয়েছে, পড়তে হবে এই জায়গাটা। অপর একটা বল এফ প্রাইম এফ এর সাথে প্রযুক্ত হয়ে কণাটিকে পি থেকে আর এ স্থানান্তরিত করে। তার মানে পি কিউর ক্ষেত্রে ফোর্স ছিল কিন্তু শুধুমাত্র এফ, কিন্তু এবার কিন্তু এফ প্রাইমও না, এবার হচ্ছে এফ এবং এফ প্রাইম দুইটাই। তার মানে দুইটা বলে লব্ধি চিন্তা করতে হবে। দুইটা বলে লব্ধি আমরা বাইর করবো কেমনে ভাই, এই এফ প্রাইম আর এফ যোগ করলেই তো লব্ধি হয়ে যায় ভেক্টর যোগ, তাই না? তার আমাদের এই ক্ষেত্রে যে ফোর্স হবে সেটা কি হবে, এই এফ আর এফ প্রাইম যোগ হবে, এই যে এফ আর এই যে হচ্ছে তোমার এফ প্রাইম যোগ হবে। দেখো 2 থেকে 1 গেলে থাকে হচ্ছে 1, তাহলে আই ক্যাপ। তারপর এখানে 3 থেকে 1 গেলে থাকে 2 প্লাস 2 জে ক্যাপ, -2 এর সাথে 1 যোগ হলে থাকবে হচ্ছে মাইনাস কে ক্যাপ। এবারে পি আর এফ এর ডট প্রোডাক্ট হবে, তোমার ডাব্লিউ অফ পি আর আসবে হচ্ছে তোমার ডট প্রোডাক্ট করলে -4, জে ক্যাপের কিছুই নাই, -6, তাহলে আসছে -10 জুল। এটাই হবে হচ্ছে এর গতিশক্তির পরিবর্তন। তাহলে দেখো গতিশক্তির পরিবর্তন কিন্তু দুজনের ক্ষেত্রে সেম আসা নাই, পি কিউ আর পি আর এর ক্ষেত্রে। এইটুকুই আর কি ভাই, আর কিছুই না, সহজ ম্যাথ, জাস্ট একটু দেখাই দিলাম। ভুলটা হয় এখানে, অনেকে এখানে এফ প্রাইম ধরে চিন্তা করে ফেলে, বাট আমাকে কিন্তু নিট ফোর্সটা চিন্তা করতে হবে, আগে বাইর করতে হবে যে নিটটা কত, পি আর এর ক্ষেত্রে এফ ফোর্সটা কত, মানে ফোর্সটা কত আমার সেটাকে বাইর করতে হবে। এটা কিন্তু নিট করতে হবে, মানে যোগ করতে হবে, দুইটা একসাথে পড়তেছে। ঠিক আছে, দুইটা একসাথে পড়তেছে, সেটা মাথায় রাখতে হবে। স্প্রিংটা 2.5 সেন্টিমিটার প্রসারিত করলে সঞ্চিত বিভব শক্তি কত? স্প্রিং এর বিভব শক্তির ফর্মুলা কি ভাই, W = ½ * kx স্কয়ার। কি আছে, এই যে 120 * x স্কয়ার, x কত 2.5, মিটারে নিলে কত আসবে 0.25 আসবে না নাকি 2.5 রে কি করাইতে করাইতে আমি ইয়াই বলে গেছি, 100 দিয়ে ভাগ দিতে হয় মিটারে, তাই না? তাহলে 0.025, হ্যাঁ 0.025, এটা ভুল হয়েছিল, 0.025 স্কয়ার, ½ * kx স্কয়ার। এটা করলেই আমরা কি পাবো ভাই, বিভব শক্তি পেয়ে যাবো। এটা তো সরাসরি ফর্মুলার ম্যাথ, না দেখাইলেও চলতো। আমি দেখাচ্ছি এটার জন্য। উদ্দীপকের স্প্রিং বলটা কি সংরক্ষণশীল বল হবে কিনা, এটা প্রামাণিক সেলের কনসেপ্ট। এটা দিয়ে আমাদের দেখবা তপন ইসাকে জাস্ট বলা আছে, বাট থ্যাংক ইউ ভাই ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, এটা নিয়ে আমাদের প্রামাণিক সেলতে বলা আছে, বাট এরকম একটা ম্যাথ আমরা তপন ইসাকে দেখি নাই, সরি মানে তপন ইসাকে বলা আছে জাস্ট, বাট ম্যাথ নাই। প্রামাণিক সেলতে ম্যাথ আছে, ওই অনুযায়ী একটা পিক করা আর কি। এটা করলে হয়ে যাবে এগুলো সব। উদ্দীপকের স্প্রিং বলটা কি সংরক্ষণশীল বল কিনা। সংরক্ষণশীলের বলের কনসেপ্টটা কি ভাই, পূর্ণ চক্রে কৃতকাজ হবে কত, 0। তার মানে মনে করো তুমি একটা স্প্রিং ধরে টান দিলা, কিছু একটা কাজ হইলো, এবার স্প্রিংটা ছেড়ে দিলা, আরো কিছু কাজ হইলো। এই যে দুইটা কাজ হইলো, এই দুইটা কাজের যোগফল যদি 0 হয়, তার মানে পূর্ণ চক্র, মানে যেখানে ছিল সে যদি কিছু কইরা আবার ব্যাক সেখানেই আসে, তার টোটাল কাজের যোগফল যদি 0 হয়, সেটাকে আমরা বলি সংরক্ষণশীল বল। তাহলে এই ক্ষেত্রে একটু আমরা খেয়াল করে দেখি ঘটছে কি। একটা ঘর্ষণহীন আনুভূমিক তলের উপর একটা দৃঢ় অবস্থান থেকে একটা স্প্রিং এর এক প্রান্ত আটকায় অপর প্রান্তে বল প্রয়োগ করে আমরা 5 সেন্টিমিটার সংকুচিত করে ছেড়ে দিলাম, এই স্প্রিংটা আদি অবস্থায় আবার ফিরে আসলো। তার মানে আগে একটু ঘটনাটা চিন্তা করি। এই হচ্ছে তোমার ধরো আনুভূমিক তল, এই বরাবর তোমার স্প্রিংটা নরমালি ছিল, ঠিক আছে? এবার ওকে টান দিছে, টান দিয়ে কি করছে, সরি টান দেয় নাই, এটাকে কম্প্রেস করছে, এটাকে কম্প্রেস করছে, এই যে দেখো সংকুচিত করছে। তার আগে ধরো স্প্রিংটা এরকম ছিল, ঠিক আছে? এখন এটাকে কি করছে, উপরের দিকে একটা ফোর্স দিয়ে এটাকে সংকুচিত করছে। তাহলে মনে করো এইটা হচ্ছে তোমার সাম্যাবস্থান, এর তো তোমরা সবাই জানো সাম্যাবস্থানে আমরা বলি x = 0। এখন আছে হচ্ছে এখানে x = কত বলো তো, 5 সেন্টিমিটার বলে আছে, 5 সেন্টিমিটার, তাহলে ধরো এটা 5 সেন্টিমিটার, -5 আর কি, আমরা প্লাস এই বলতেছি। তো প্রথমে ছিল এখানে, দেন এটা হচ্ছে 1 নাম্বার ঘটনা, আমরা সংকুচিত করলাম। 2 নাম্বার ঘটনায় যেটা হয়েছে সেটা হচ্ছে স্প্রিংটা আবারও ওর আগের জায়গায় ব্যাক চলে আসছে, ঠিক আছে? 2 নাম্বার ঘটনায় আমরা দেখতে চাচ্ছি 1 নাম্বার ঘটনায় যে W1 হয়েছে, ঠিক আছে, সংকুচিত করতে। এবার দ্বিতীয় ঘটনায় স্প্রিংটা কিন্তু আবার একটা কাজ করছে, W2।
W1 আর W2 যোগ করলে যদি আমাদের 0 আসে, তার মানে এই যে স্প্রিংটার পূর্ণ চক্র হইলো, এখানে তার কৃত কাজ শূন্য। পূর্ণ চক্র কেমনে ভাই? দেখো স্প্রিংটা আগে ছিল এইখানে, এটা হচ্ছে তার ইনিশিয়াল অবস্থা, তাকে সংকুচিত করলা, যাই করো না কেন, করতে W1 কাজ হইলো, দেন সে আবার W2 কাজ করে, সে কিন্তু তার পূর্বের অবস্থায় ফিরে আসলো। তার মানে এই যে দেখো তার ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট কিন্তু হুবহু এক। এটাকেই বলা হয় পূর্ণচক্র, মানে যেখানে সে ছিল সে আবারও ওই একই জায়গায় চলে আসছে, এটাকে বলা হয় ভাই পূর্ণচক্র। এবং তুমি খেয়াল করে দেখো পূর্ণচক্রে কাজ 0 বলতে আমরা বাইর করবো কেমনে? আমরা যে প্রথমে কাজ যেটা পাইছি W1, এর সাথে যদি আমরা W2 যোগ করি, যদি 0 পাই, সেটাই হবে আমাদের সংরক্ষণশীল বল, মানে পূর্ণচক্রের কাজ 0। তাহলে আমাদের W1 বাইর করার ফর্মুলা তো একদমই সহজ ভাই, হাফ ইন্টু কে ইন্টু এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার, এই হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে তুমি যখন বের করতেছো হাফ ইন্টু কে এর ভ্যালু হচ্ছে 120, দেওয়াই আছে 120 নিউটন পার মিটার, এসআই দিয়ে দেওয়া। এক্স আই কত, ইনিশিয়াল কত, খেয়াল করো, ওর এই যে 1 নম্বর ঘটনায় ইনিশিয়াল ছিল এখানে, ফাইনাল এখানে, ছিলই তো সাম্যাবস্থানে, সাম্যাবস্থানে মানে কি এক্স ইকুয়ালস টু 0, তাহলে ইনিশিয়াল তো 0, তাহলে এক্স এফ স্কয়ার, এক্স এফ কত 5 সেন্টিমিটার, সাম্যাবস্থান থেকে দূরত্ব আর কি, সাম্যাবস্থান থেকে দূরত্ব, যে এটা 5 সেন্টিমিটার, দ্যাট মিন্স আমাদের এক্স এর ভ্যালু 5। কেন প্লাস নিয়ে মাইনাস নিয়ে আমরা বদার না, কারণ এখানে স্কয়ার আছে, সো চলে যাবে। 5 সেন্টিমিটার মানে হচ্ছে 5/100 স্কয়ার, ঠিক আছে? কত আসে একটু দেখি, আসছে আমাদের 0.15 জুল। পজিটিভ আসছে, কিন্তু খেয়াল করতে হবে পজিটিভ আসছে, আমার পজিটিভ আসছে, এখানে মাইনাস আসার কোনো কারণ নাই কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা W2 বের করব, মানে দ্বিতীয় ক্ষেত্রে কাজ কত। ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু কে হচ্ছে 120 ইন্টু এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। একটু খেয়াল করতে হবে, দ্বিতীয় ক্ষেত্রে তার শুরু হয়েছিল কিন্তু এইখান থেকে, সে পৌঁছাইছে এইখানে, তার মানে দ্বিতীয় পয়েন্টে তার যেটা 5 সেন্টিমিটার, এইটাই কিন্তু তার ইনিশিয়াল ছিল এবং ফাইনাল ছিল সাম্যাবস্থা। বুঝো, প্রথম ঘটনায় সাম্যাবস্থানে ছিল, তাকে আমরা 5 সেন্টিমিটার সংকুচিত করছি, তার মানে তার এক্স আই হচ্ছে সাম্যাবস্থান মানে 0, দ্যাটস ওয়াই এক্স আই 0 বসাইছিলাম, ঠিক আছে? এবং তার ফাইনাল অবস্থা ছিল সংকুচিত, তার মানে এক্স এফ ছিল 5 সেন্টিমিটার প্রথম ঘটনায়, ঠিক আছে? এই এক্স এফ ছিল প্রথম ঘটনায় 5 সেন্টিমিটার এবং এক্স আই ছিল 0। এখন দ্বিতীয় ঘটনায় যখন সে আবার ব্যাক চলে আসতেছে, তখন কিন্তু তার এই পয়েন্ট থেকে যাত্রা শুরু হচ্ছে, তার মানে তার ইনিশিয়াল পয়েন্ট কিন্তু এই যে এইটা এক্স আই কিন্তু তোমার 5 সেন্টিমিটার, এবং এখান থেকে সে ব্যাক আসছে সাম্যাবস্থানে ব্যাক আসছে দেখে এটাকে আমরা বলছি পূর্ণচক্র। তাহলে তার এক্স আই 5 সেন্টিমিটার আর এক্স ইকুয়ালস টু 0, এটা হচ্ছে এক্স এফ, ঠিক আছে? এবার খেয়াল করো, এক্স এফ স্কয়ার মানে কি 0 স্কয়ার, তার মানে 0 দিলা, এবার এখানে একটা মাইনাস এক্স আই স্কয়ার আসছে, তার মানে তোমাকে কিন্তু এখানে একটা মাইনাস দিয়ে দেন এক্স আই স্কয়ার করতে হবে। এক্স আই কত, এক্স আই হচ্ছে 5 সেন্টিমিটার, 5/100। খেয়াল করছো এই স্কয়ারের বাইরে কিন্তু মাইনাস আসছে, খেয়াল করো এই সূত্রের যে মাইনাসটা, এটা কিন্তু স্কয়ারের বাইরে, স্কয়ারের বাইরে মাইনাস, মানে এখানে কিন্তু এটা মাইনাস আসবে। দেখো বাদ বাকি হিসাব তোমার একই, জাস্ট একটা মাইনাস আসছে, তাহলে উত্তর তোমার আসবে -15 জুল। এবার খেয়াল করো, তুমি যদি W1 -15 না -0.15, আচ্ছা মাই ব্যাড, -0.15 জুল। খেয়াল করো তোমার W1 ছিল 0.15, W2 আসলো -0.15। তুমি যদি W1 প্লাস W2 যোগ করো নিঃসন্দেহে তুমি পাবা 0। এই যে 0 জুল পাইলা, একটাকেই বলা হয় পূর্ণ চক্রে আমাদের কৃত কাজ হয়েছে 0, যার কারণে এটাকে আমরা বলি এটা একটা সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। তার মানে উত্তর কি? উত্তর অবশ্যই হ্যাঁ, এটা সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে? এটা কিন্তু প্রামাণিক সিলুর ম্যাথ আর কি। ওকে, এটা কিন্তু প্রামাণিক সিলুর ম্যাথ। আচ্ছা নেক্সটে চলে যাই। গাড়িটা এ থেকে বি তে যাইতে ভাই কৃত কাজ কত? ভাই এটা তো একটু আগে আমরা করে আসছি, এটা করবো, আচ্ছা করি তারপরেও। এ থেকে বি তে যেতে কৃত কাজ মানে আমরা এই বি পয়েন্টে, মানে এ থেকে সে বি পয়েন্টে যাবে, আমরা বি পয়েন্টে তার বিভব শক্তি বের করে দিলে তো কাজ হয়ে গেল, তাই না? এখানে তো তার বেগ নিয়ে কোনো কথা বলে নাই, তার মানে কৃত কাজ মানে বিভব শক্তির পরিবর্তন, তার মানে আমাদের এ থেকে বি তে যেতে কৃত কাজ W = mgh। এম কত, গাড়ির ভর কত, 3000 কেজি, 3000, জি হচ্ছে 9.8 ইন্টু এইচ কত, এইচ মানে হচ্ছে বিসি। বিসি কেমনে বের করবো? এইটুকু 500 মিটার, এবি 500 মিটার, এটা 15 ডিগ্রি, তাহলে সাইন এর ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা বিসি পেয়ে যাব। বিসি হচ্ছে কি 500 ইনটু sin 15, সরাসরি কাজ চলে আসলো। এবি রাস্তা বরাবর গাড়িটার বেগ কি 72 kph, মানে কিলোমিটার পার আওয়ার, সীমা অতিক্রম করা সম্ভব নয়, এটার সত্যতা যাচাই করতে বলছে। তো আসো আমরা একটু চিন্তা করে দেখি, এবি রাস্তা বরাবর গাড়িটার বেগ, মানে আসলে হয়েছে কি ভাই, ইফতারি করছি, পানি খেলাম,
হ্যাঁ, মানে ইফতারি তো খাইতে পারি নাই, পানি খাইলাম দেখলাম, এটা শেষ করা দরকার তাই পানি টানি খায় এখন মানে প্রস্রাবের চাপও আসছে, ঠিক মতো পানিও খাইতে পারি নাই, এন্ড এট দ্য সেম টাইম খাওয়া দাওয়া তো হয় নাই। ঠিক আছে, বাট সমস্যা নাই, আমার হাতে যথেষ্ট পেশেন্স আছে, এটা প্যারা না। এবি রাস্তা বরাবর গাড়িটার বেগ 72 kph অতিক্রম করা সম্ভব কিনা। তো প্রথমে তো ভাই এ থেকে বিতে যেতে কাজ বাইর করছি, একদম ইজি কনসেপ্ট ছিল। এখন এই কনসেপ্টটা আসলে ভাই মেজরিটি পাবলিকের মাথা নষ্ট হয়ে যাবে, স্বাভাবিক। বাইর করা যায় কেমনে, কি কি ফর্মুলা তুমি জানো? আগে তার আগে দেখতে হবে কি কি দেওয়া আছে। একটু খেয়াল করলে দেখবা ভর দেওয়া আছে, ক্ষমতা পি দেওয়া আছে, ঠিক আছে, আচ্ছা ভালো কথা। আর কি দেওয়া আছে? আর হচ্ছে একটা বেগের ভ্যালু দেওয়া আছে। তার মানে ধরো তোমার ভি নিয়ে কাজ করতে হবে, ধরো আমরা ভি এর ভ্যালুই বের করবো। তো দেখো পি জানো, ভি জানো, একটা জিনিস আছে যেটা জানলে আমাদের একটা ফর্মুলা চলে আসে। ফর্মুলাটার নাম হচ্ছে পি ইকুয়ালস টু এফ ইন্টু ভি, ক্ষমতা ইকুয়ালস টু বল ইন্টু বেগ। এখানে বল কি বের করা সম্ভব ভাই? আপনি তো একটা ম্যাথ দেখাইছিলেন যেখানে বল বের করা সম্ভব ছিল না, বা আপনি বলছিলেন কঠিন ছিল। হ্যাঁ কঠিন ছিল, কারণ ওইটা ছিল হচ্ছে গিয়ে ভাই তোমার আনুভূমিক তলে। কিন্তু এইটা তো আনত তলে করছে, তার মানে এইখানে কিন্তু বল বের করা আমাদের খুব ইজি। কেমনে ইজি দেখো, এই যে ঘটনা, খুব ইজি। এই যে বল বের করা একদম ইজি। এই যে গাড়িটা আছে এখানে, তাই না, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 15 ডিগ্রি, তাইলে গাড়িটার এখানে বলাই আছে ঘর্ষণ উপেক্ষণীয়, মানে খুব ভালো, ঘর্ষণই নাই। তাহলে এখানে খেয়াল করো এই গাড়িটাতে আছে কি, ওর ঘর্ষণও নাই আর কিছুই নাই, ঠিক আছে। তাহলে ওর মধ্যে আছে কি ভাই? ওর মধ্যে কিন্তু কাজ করতেছে শুধুমাত্র ওজন, আর কিছুই না। তাহলে ওর ওজনটা কিরকম, নিচের দিকে, এমজি। তাহলে নিচের দিকে যদি ওজন হয়, একটু খেয়াল করলে দেখো এই অ্যাঙ্গেলটা কত, এইটা 15 হইলে অনুরূপ কোণ অনুযায়ী এটাও কিন্তু 15 ডিগ্রি, তাই না? বা এটা 15 চিন্তা করতে পারো, বা এটা এভাবে বলতে পারো যে এটা হচ্ছে 90 - 15, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 - 15, 90 - 15, ঠিক আছে, 75 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 75 ডিগ্রি। তার মানে এই বরাবর তার একটা ওজনের উপাংশ কাজ করে, যেটা কত ভাই, mg cos 375। নিউটনিয়ান মেকানিক্স ক্লাস এগুলো নিয়ে বিস্তর দেখছি। তাহলে অলরেডি কিন্তু আমরা ওর ভাই এফ জানি, এইটাই কিন্তু ওর এফ। তুমি নিউটনের বলবিদ্যার যে লাইভ ক্লাসটা ছিল ওটা দেখলেও বুঝবে, আমি অলরেডি বলেই দিছি ভাই যে এইটার কারণেই সে উঠতেছে, গতি জড়তা আছে আর কি। এটার এগেইনস্টে তার ইঞ্জিনটা একটা তাকে বল দেয় এবং সে ওই বলে উঠে আর কি, গতি জড়তার কারণে আর কি। এটা দিয়ে নিউটনের বলবিদ্যা খুব ডিটেলস দেখাইছি, বাট এখানে জাস্ট বলে দিচ্ছি এটাই আমাদের এফ। তাহলে এফ কত, mg cos 75, এম কত, 3000 কেজি, 3000, জি হচ্ছে 9.8 ইন্টু cos 75, ঠিক আছে, এটা হচ্ছে এফ লিখলাম, ইনটু ভি। আর ক্যাপিটাল পি কত, ক্যাপিটাল পি দেওয়া আছে 152.18 কিলোওয়াট, 152.18 কিলোওয়াট কে দিলাম খালি। এখান থেকে জাস্ট আমাদেরকে ভি এর ভ্যালুটা বের করতে হবে। ভি এর ভ্যালু কিন্তু ভাই আমাদের এসআই তে আসবে, ঠিক আছে, এসআই তে আসবে 152.18। আমি কিলো লিখবো না, আমি এখানে কিলো না লিখে এখানে 3 লিখবো আর কি, তাহলে তো হয়ে গেল, দুই পাশ থেকে 1000 1000 কাটাকাটি চলে গেল। 3 ইনটু, যারা বুঝো নাই লিখতে পারো, সমস্যা নাই, বাট এটা বুদ্ধি আর কিছুই না, সহজ জিনিস, তুমি নিজেও পারবা ভাই, করে দেখো। যাক, ভির ভ্যালু আসছে আমাদের 19.999 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে কি অনেকটা 20 কিলোমিটার/আওয়ারের সমতুল্য। ভাই সমতুল্য কেন করলেন, এটা আমরা মুখস্থ জানি যে 72 kph কে মিটার পার সেকেন্ডে নিলে 20 আসে, ঠিক আছে। কিন্তু দেখো আমাদের ভি দেওয়া ছিল কত, সর্বোচ্চ বেগ দেওয়া ছিল 72 kph, 72 kph মানে কিলোমিটার/আওয়ার। এটা তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে দেখো 20 মিটার পার সেকেন্ড আসবে, এটা মুখস্থ হয়ে যায় করতে করতে আর কি। তাহলে দেখো আমাদের উত্তরও কিন্তু 20 কিলোমিটার/আওয়ার বলছে, 20 মিটার পার সেকেন্ড আসছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের উত্তরও আসছে 20 মিটার পার সেকেন্ড, এখানেও দেওয়া ছিল 20 মিটার পার সেকেন্ড। মানে অবশ্যই এই সীমাটা সে চাইলেও অতিক্রম করতে পারবে না। তার মানে তার সর্বোচ্চ বেগ হচ্ছে 20 kph, সরি 20 মিটার পার সেকেন্ড, যেটাকে আমরা বলি 72 kph। তার মানে এখানে যে উক্তিটা দেওয়া আছে যে এবি রাস্তা বরাবর গাড়িটার বেগ 72 কিলোমিটার/আওয়ার সীমা অতিক্রম করা সম্ভব নয়, উক্তিটা কিন্তু সত্য। কারণ আমাদের উত্তর আসছে 20, অ্যাকচুয়ালি 20 আসে নাই, আমাদের আসছে 19.99 সামথিং, তার মানে 20 এরও কম। তার মানে দ্য ম্যাক্স ইট ক্যান ডু ইজ 20, ঠিক আছে। তার মানে এর উপরে যাওয়া যায় না। 20 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে গিয়ে ভাই তোমার 72 kph, ঠিক আছে। তার মানে সম্ভব নয়, এই উক্তিটা আমাদের সত্য, ঠিক আছে, এই আর কি। ওকে, আচ্ছা, ছাদে উঠতে শ্রমিক কত ক্ষমতা প্রয়োগ করছিল? এই ছাদে ওঠার ক্ষমতা আমরা এই যে গাড়িটাতে যেটা চিন্তা করলাম ওইটাই সেম হবে, এটা আমরা দেখবো না। মানে শ্রমিক একটা হচ্ছে গিয়ে তোমার মই দিয়ে উঠবে আর কি, অ্যাঙ্গেল ধরে করতে হবে আর কিছুই না। পিছলিয়ে পড়ার মুহূর্তে শ্রমিকের হাতের হাতুড়িটা পড়ে গেল,
শ্রমিক না হাতুড়ি, কে আগে ভূমিতে পৌঁছাবে? আচ্ছা, তো এবার একটু পরে, নতুন ভবন নির্মাণের সময় 60 কেজি ভরের একজন শ্রমিক 40 কেজি ভরের সিমেন্টের বস্তা মাথায় নিয়ে 2 মিনিট সময়ে মই বেয়ে ভবনের ছাদে উঠলো। মইটির দৈর্ঘ্য 40 মিটার। এরপর সে আনত মসৃণ তল বেয়ে পিছলিয়ে নিচে নামলো। মই ও মসৃণ তল উভয়ই ভূমির সাথে 30 ডিগ্রি করে আনত। মানে ঘটনা এরকম ভাই, এই পাশে ধরো মই, এই পাশে হচ্ছে তোমার আনত তল, ঠিক আছে? দুইটাই 30 ডিগ্রি, দুইটাই 30 ডিগ্রি, ঠিক আছে? এবং সে হচ্ছে গিয়ে নিয়ে একটা ভবনের ছাদে, তাহলে এটা হচ্ছে তোমার ভবনটা, এটা হচ্ছে তোমার ভবনটা। আর খেয়াল করো, যদি মইয়ের দৈর্ঘ্য 40 মিটার হয়, যেটা আমরা স্মৃতি হয়তো ইউজ করতাম, আমরা দেখাই নাই, দরকার নাই, 40 মিটার হয়, তাহলে আনত তল কিন্তু একই অ্যাঙ্গেলে আছে এবং ছাদ থেকেই আছে, তার মানে এটাও কিন্তু অবশ্যই 40 মিটার হবে। জাস্ট এতটুকু দেখানোই কিন্তু আমার এই ম্যাথের উদ্দেশ্য ছিল। এইটা বুঝলে সব বুঝবা, ঠিক আছে? দেখো, দুইটা মই, এটা হচ্ছে মই, এটা হচ্ছে মই, এটা হচ্ছে তল। তো মই আর তল একই অ্যাঙ্গেলে আছে এবং ছাদ থেকে আছে, তার মানে অবশ্যই মইয়ের দৈর্ঘ্য 40 মিটার হইলে আনত তলেরও দৈর্ঘ্য অবশ্যই 40 মিটার হবে। এইটা জাস্ট বুঝো, বাকিটুকু কাজ হয়ে গেছে। তো বলছে কি, সে তো উঠছে, উঠে এখানে সে দাঁড়াইছে, মানে সে বস্তা নিয়ে মই দিয়ে উঠছে, না ওঠার পরে সে আনত তল বরাবর স্লিপ খেয়ে নামতেছে, স্লিপার টাইপের দেওয়া ওই পাশে, ঠিক আছে? সে যখন নামতেছে তখন যদি তার হাতের হাতুড়িটা পড়ে যায়, তাহলে কোনটা আগে আসবে আর কি, শ্রমিক নাকি হাতুড়ি? তাহলে আগে আমরা শ্রমিক নিয়ে চিন্তা করি, আগে আমরা চিন্তা করতেছি শ্রমিক নিয়ে। তাহলে শ্রমিক নিয়ে যখন চিন্তা করতেছো, আমরা টি আনবো, নর্মাল কনসেপ্ট, সময় বের করবো শ্রমিকের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো, আমাদের একটা দূরত্বটা জানা আছে 40 মিটার, তখন আমরা এস জানি 40 মিটার, তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এস ইকুয়ালস টু ইউটি, দেখো শ্রমিক যখন পড়ে তার, সে কিন্তু মুক্ত ভাবে পড়ে, তার মানে তার আদিবেগ 0, 0 × টি বাদ প্লাস হাফ ইন্টু জিটি স্কোয়ার। খেয়াল করো, সে পড়ছে তো এই বরাবর, পড়ছে তো এই বরাবর, তাহলে তার এই বরাবর ত্বরণ চিন্তা করতে হবে। তোমরা অলরেডি এটা পারো। এটা 30 ডিগ্রি হইলে এই অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, এবং সে যখন এইখানে দাঁড়ানো, তার ওজন খাড়া নিচের দিকে কাজ করে। এটা ধরো তোমার জি, ত্বরণ, ওজন নিচের দিকে মানে জিও নিচের দিকে। তা আমরা চিন্তা করবো এখন এই বরাবর, রাইট? এই বরাবর, কারণ সে পড়ছে এই তলে। এই বরাবর জি এর উপাংশ কত? জি cos 60, অনেকে বলবে জি sin 30, একই কথা। হাফ ইন্টু জিটি স্কোয়ার, তাহলে জি কত? জি হচ্ছে জি cos 60 ইন্টু টি স্কোয়ার। এখান থেকে আমাদের ভাই টি এর ভ্যালু বের করতে হবে। ইজি হিসাব, এটা তো নাই। তাহলে কি করব আমরা, 40 কে 2 দিয়ে গুণ দিব, গুণ দেওয়ার পরে নিচে আনবো হচ্ছে 9.8 ইন্টু cos 60। এই তো, আর কিছু আছে না? আর কিছু নেই, রুট অ্যান্সার 4.0406 সেকেন্ড। এটা হচ্ছে শ্রমিকের ক্ষেত্রে। এবার খেয়াল করো, হাতুড়িটা তো নিচে পড়ছে, হাতুড়িটা তো আর আনত তল বরাবর পড়ে নাই, হাতুড়ি সরাসরি নিচে পড়ছে। এখান থেকে তার হাতে যে হাতুড়িটা ছিল সেটা সে সরাসরি নিচে ফেলাই দিছে। ওর ক্ষেত্রে হিসাবটা একদমই সহজ। তাহলে ওর ক্ষেত্রে এই হাইটটাকে আমাদেরকে বের করতে হবে। এই হাইটটা কত? খুবই স্বাভাবিক হিসাব, অ্যাঙ্গেল জানো, তলের দৈর্ঘ্য জানো, তার মানে অতিভুজ জানো, অ্যাঙ্গেল জানো, লম্ব লাগবে। লম্ব বের করে কেমনে? মানে ধরো এই হাইটটা, এইচ বের করবে কেমনে? sin 30 ইকুয়ালস টু আসবে হচ্ছে কি তোমার এই লম্ব বাই তোমার অতিভুজ। তাহলে লম্ব মানে আসবে sin 30 ইনটু অতিভুজ। এই লম্বটাকে আমরা বলতেছি এইচ, যেটা হচ্ছে কি হাতুড়িটা ট্রাভেল করে আসবে এইচ, ঠিক আছে? মানে ছাদের উচ্চতা। এইচ মানে আসবে হচ্ছে তোমার sin 30 ইনটু অতিভুজ। অতিভুজ হচ্ছে 40 মিটার ইনটু sin 30, ঠিক আছে? এখন এই জাস্ট একই ফর্মুলা, তার মানে এইচ ইকুয়ালস টু, এই যে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, একই ফর্মুলা। তাহলে এইচ এবার এই ক্ষেত্রে কত? এটা জাস্ট 40 ইনটু sin 30 ইকুয়ালস টু ইউটি, ইউটি তো ইউ তো 0 বাদ, হাতুড়ির ক্ষেত্রে সেম কথা, হাফ ইনটু জিটি স্কয়ার। এবার এই ক্ষেত্রে খেয়াল করো, হাতুড়ি কিন্তু খাড়ার নিচে পড়ছে, হাতুড়ি কিন্তু আনত তল বরাবর পড়ে নাই। যেহেতু হাতুড়িটা খাড়ার নিচে পড়ছে, ওর উপরে কিন্তু খাড়া জি কাজ করতেছে, তাহলে এখানে হাফ জিটি স্কয়ারের মধ্যে কিন্তু খালি জি পড়বে ইনটু টি স্কয়ার। জাস্ট এর ভ্যালু বের করো, 40 ইনটু sin 30 ইনটু 2 নিচে 9.8, রুট অ্যান্সার 2.020 সেকেন্ড। টি প্রাইম বলে এটা আমরা নাকি? তাহলে হাতুড়ির ক্ষেত্রে আসলো 2.02 সেকেন্ড এবং শ্রমিকের ক্ষেত্রে আসলো 4.04 সেকেন্ড। তার মানে তারা এক সময় পড়বে না, অবশ্যই হাতুড়িটা আগে পড়বে। তার মানে কে আগে ভূমিতে পৌঁছাবে? হাতুড়িটা। ইজি, ঠিক আছে? সহজ ম্যাথ, জাস্ট এই জিনিসটা বুঝতে পারা লাগে, ওই ফিজিক্সটা, আর কিচ্ছু না। আচ্ছা,
এইটা হইতেছে আমাদের লাস্ট ম্যাথ, তবে এই ম্যাথটা আমরা অলরেডি করে আসছি, এরপর আর ম্যাথ নাই, ঠিক আছে, শেষ, চ্যাপ্টার শেষ আর কি। বাট এই ম্যাথটা আমরা অলরেডি করে আসছি, তারপর আমি এটা করে দিচ্ছি। প্রথম পাম্পের ক্ষমতা ভাই আমরা বাইর করবো না, এটা পারবো আমরা, এটা দেখছি একবার, ঠিক আছে। শুরুতেই উদ্দীপকের দ্বিতীয় পাম্পটা যদি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করতে পারে, তাহলে উভয় পাম্পের মধ্যে কার অশ্ব ক্ষমতা বেশি? আচ্ছা, এটা কিন্তু আমরা করছি ভাই, মানে লিটারালি সেম ম্যাথ আমরা করছি। গভীরতা 20 মিটার, গভীরতা 20 মিটার, ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 4 মিটার, ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য একটা পাম্প লাগাইলাম। পাম্পটা চালু করার 10 মিনিট পর ট্যাঙ্কের 1/4 খালি করে পাম্পটা নষ্ট হয়ে যায়। পরে অন্য একটা পাম্প দ্বারা আমরা বাকিটা পানি শূন্য করলাম, ঠিক আছে। তাহলে উদ্দীপকের দ্বিতীয় পাম্পটা যদি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শেষ করে দেখায়। এখন আমরা চিন্তা করছি সেকেন্ড পাম্প নিয়ে। সেকেন্ড পাম্পটা কি করছে দেখো, প্রথম পাম্পটা 10 মিনিটে আইসা কিন্তু 1/4 খালি করে ফেলছে। তার মানে আমাদের যদি এখন এটা হচ্ছে কুয়া হয়, এই কুয়ার কিন্তু অলরেডি তোমার 1/4 খালি হয়ে গেছে। দেখো প্রথম পাম্পটা খালি করে তারপরে নষ্ট হয়েছে। তার মানে পানি আছে কিন্তু 3/4 অংশ, পানি আছে কিন্তু 3/4 অংশ। তার মানে 3/4 ইন্টু এইচ, টোটাল এইচ কত? 20 মিটার। তার মানে এই পুরাটা হচ্ছে 20 মিটার ছিল এইচ। তাহলে এখানে আসবে 3/4 ইন্টু 20, তার মানে পানি আছেই কিন্তু এতটুকু, উপরের এতটুকু কিন্তু খালি। তাহলে ও এখন এতটুকু খালি করবে। তার মানে বলছে যে দ্বিতীয় পাম্পটা যদি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করে, তার মানে আমাদের এখন টি দেওয়া আছে 20 মিনিট, 20 ইন্টু 60, তাহলে সেকেন্ডে চলে গেল। আমাদেরকে বলছে উভয় পাম্পের মধ্যে কোনটার অশ্ব ক্ষমতা বেশি। দেখো প্রথম পাম্পের ক্ষমতা তো তুমি বাইর করছোই, ধরো তোমার কাছে ওইটা আছে। আমরা যে দ্বিতীয় পাম্পের ক্ষমতা বের করে ফেলতেছি, এবার তুমি যে প্রথম পাম্পের ক্ষমতা বের করছিলা সি তে বা গ তে, ওইটার সাথে এটার জাস্ট তুলনা করবা, ইজি। তাহলে আমরা যে তৃতীয় পাম্পের ক্ষমতা বের করে দিলেই হচ্ছে। তাহলে আমরা জানি পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। পি ইকুয়ালস টু তোমার হচ্ছে গিয়ে ফর্মুলা ডাব্লিউ বাই টি। ডাব্লিউ ইকুয়ালস হচ্ছে গিয়ে তোমার এম জি এইচ। এম কি? ভর। ভর ইকুয়ালস টু কত? ভর ইকুয়ালস টু ভাই তোমার ঘনত্ব ইন্টু আয়তন। ঘনত্ব হচ্ছে 1000, পানি দেওয়া আছে এখানে, আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। 1000 ইন্টু পাই ইন্টু আর, আর কত? আর হচ্ছে 2 মিটার, 2 দুগুণে 4, 4 ইন্টু এইচ কত? এইচ হচ্ছে গিয়ে ভাই আমাদের টোটাল 20 মিটার। এখন খেয়াল করতে হবে, আমি যে পানিটা খালি করতেছি দ্বিতীয় পাম্প দিয়ে, সেই ক্ষেত্রে পানি কতটুকু নিচ্ছ? 3/4 নিচ্ছ না? তার মানে পুরো ভরের সাথে কিন্তু ভাই তোমার 3/4 গুণ যাবে, কারণ খালি করতেছে তো 3/4। এই পুরো 3/4টা আমরা খালি করবো এই ক্ষেত্রে, তাই না? তাহলে ভরের সাথে অবশ্যই 3/4 যাবে। তাহলে আমরা এম মানে কি পাইলাম? 10 কিউব ইন্টু পাই ইন্টু আর স্কয়ার মানে 4, এইচ মানে 20, আর পুরা পানির 3/4 করতেছি, দ্যাটস ওয়াই ভর আসবে 3/4। এটা হচ্ছে তুমি লিখলা এম, ডাব্লিউ ইকুয়ালস এম জি এইচ। এম এর পরে লিখলাম জি 9.8 ইন্টু এইচ প্রাইম। এইচ প্রাইমটা চিন্তা করতে হবে এবার। এইচ প্রাইম কি? যতটুকু খালি আছে প্লাস হাফ ইন্টু যতটুকু খালি করতে হবে। খালি আছে কতটুকু খেয়াল করো, এই যে এতটুকু খালি, এতটুকু খালি, তাহলে খালি আছে কত? h/4 খালি আছে। তাহলে h/4 খালি আছে প্লাস হাফ ইন্টু খালি করতে হবে কতটুকু? পুরো এইচ এর 3/4 অংশ। তাহলে হাফ সূত্রের ইন্টু 3h/4, জাস্ট বসাই দিলেই আমাদের হয়ে যায়। এরকম করে অনেকে h/4 কমন নিয়ে ভিতরে 1 প্লাস এখানে আছে 3/8। 3/8 কি ভুল করলাম কোনো? h/4 কমন নিলে এখানে 1 প্লাস 3/2 আসবে। 1 প্লাস 3/2 না? হ্যাঁ 3/2 আসবে, শেষ, ইজি। তো 1 আর 3/2 যোগ করলে যা আসে সেটা এটা বসানো যাবে। তাহলে এখানে আসবে কত? h/4। h কত? h হচ্ছে 20 মিটার, 20/4 ইন্টু 1 প্লাস 3/2, মানে এটা হচ্ছে h প্রাইম বসাইলাম, ডিভাইডেড বাই হইতেছে কি ভাই তোমার টি। টি কত? 20 মিনিট, 20 ইন্টু 60। একটু বলি কি কি কোনটা। এই পুরা জিনিসটা হচ্ছে কি ভাই তোমার এম, এইটা তোমার জি, আর এতটুকু হচ্ছে তোমার এইচ প্রাইম, আর এটা কি? ক্ষমতা চলে আসছে, দ্বিতীয় পাম্পের ক্ষমতা P2। ইজি কনসেপ্ট, জাস্ট এটা দেখানোর জন্যই আরো একটা প্র্যাকটিস প্রবলেম রাখা আর কি। আর এর আগে তুমি অলরেডি এখান থেকে ক্ষমতা P1 বাড়ি করে ফেলাইছো। এখন এইটারে তুমি যদি 746 দিয়ে ভাগ দাও, তুমি কিন্তু এটাও হর্স পাওয়ারে পাবা, অশ্ব ক্ষমতায় পাবা। আবার এটার ক্ষমতা যদি তুমি ওয়াটে বাড়ি করে এসআইতে 746 দিয়ে ভাগ দিলে P1 ও হর্স পাওয়ারে পাবা। এবার দুইটার মধ্যে জাস্ট তুলনা করে দেখাবা। দ্যাটস ইট, আমাদের কন্টেন্ট ডান, আর কিছুই নেই, সব শেষ। লাইভ ক্লাস আর বাড়াবো না, শেষ করে দিব। এমনি পোলাপান লাইভ ঠিক মতো দেখে নেই এটা, কারণ একদমই ইফতারের পরে নেওয়া, স্বাভাবিক ব্যাপার, আমি জানতাম দেখবে না পোলাপান, এমনি তো আমরা শেষ করে দিব। এন্ড যারা রেকর্ডিং দেখতেছো, হাই হোপ তোমাদের এটা কাজে আসবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।